50% বেশি ভোট নিয়ে বাংলা দখল করবে বিজেপি। ব্যারাকপুর থেকে হুঙ্কার অমিত শাহের। ক্ষমতা এলে 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার। 21 রাজ্যে বিজেপি সরকার, 22তম হবে পশ্চিমবঙ্গে, তবেই সন্তুষ্ট হবে বিজেপি, বললেন শাহ। 38% से 45% का जंप लगाना है। भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है। আনন্দপুর অগ্নিকাণ্ডে তৃণমূলের লোক জড়িত। অবৈধভাবে জলাভূমিতে তৈরি হয়েছে গুদাম, ভিতরের লোক জ্বলে পুড়ে মরেছে। ব্যারাকপুর থেকে মমতাকে নিশানা অমিত শাহের। রাজ্যে বিজেপি এসে সব অপরাধীদের জেলে পাঠাবে, হুঙ্কার অমিত শাহের। তৃণমূলে একটাই পোস্ট, সুব্রত বক্সিকে শিখণ্ডী করে রেখেছেন মমতা। রেজিনগর থেকে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ হুমায়ুন কবিরের। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের। মমতার উস্কানিতে অশান্তি, ফের দাবি হুমায়ুনের। বেলজাগায় কার উস্কানিতে অশান্তি, তদন্তে এনআইএ। ইতিমধ্যেই মামলা রুজু, এফআইআর এর কপি জমা আদালতে। এনআইএর হাতে সব নথি হস্তান্তর করতে রাজ্য পুলিশকে নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। বেলজাঙ্গা থানায় পৌঁছে তদন্ত শুরু। কুলপেতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ। তৃণমূলের সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন পাইকের গ্যারেজে থাকা গাড়িতে বোমা বিস্ফোরণ। অভিযোগ, গাড়িতে বিরোধীদের রাখা বোমায় বিস্ফোরণ। তদন্তে কুলপি থানার পুলিশ। নাজিরাবাদ কাণ্ডে মৃত্যু মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশের হদিশ। এখনো খোঁজ নেই আরো অনেকের। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 পরিজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নাজিরাবাদে নিখোঁজদের আত্মীয়দের ভিড়। কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রতিম সরকার। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব নিলেন পীযূষ পান্ডে। ডিরেক্টর অব সিকিউরিটি পদে যাচ্ছেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ হচ্ছেন জাভেদ শামিল। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইমে। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি সংবাদ সফর। সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সংসদে ঢুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ, সেই নিয়ে নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন তিনি। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার। একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম সংসদে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে নভেম্বর বাজেট পেশ করবেন তিনি, যার জন্য ইতিমধ্যেই কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে টানা 9 বার বাজেট পেশ করতে চলেছেন। তার আগেই কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন তিনি। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার। এবার বাজেটে বিশেষ নজর কি বঙ্গের দিকে? কারণ আমরা সকলেই জানি 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। গতবার বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার, যেহেতু বিহার বিধানসভা ভোট গত বছর। এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলা, তেমনটাই অনুমান ওয়াকিবহল মহলের। সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে পৌঁছেছেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে পৌঁছলেন। সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার। এবারের বাজেটে কি বিশেষ নজর থাকছে বঙ্গের দিকে? গত বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার। বিহার বিধানসভা ভোট ছিল গত বছর। এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলা, তেমনটাই অনুমান ওয়াকিবহল মহলের।
এবছর 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন রয়েছে অসমে, তামিলনাড়ুতে, পুদুচেরিতে। আর কিছুক্ষণের মধ্যেই যেখানে প্রত্যেকবারেই নজর থাকে ট্যাক্সের দিকে, যদিও গতবার আমরা দেখেছিলাম অনেকটাই ছাড় দেওয়া হয়েছিল ট্যাক্সের ক্ষেত্রে। সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে নবমবার বাজেট পেশ করবেন তিনি, নজির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃতিত্ব দিয়েছেন অর্থমন্ত্রীকে। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন তিনি। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার। তবে এবারের বাজেটে বিশেষ নজর বঙ্গের দিকে। কি গত বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার বিধানসভা ভোট ছিল গত বছর। এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলা, তেমনটাই অনুমান ওয়াকিবহল মহলের। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন রয়েছে অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালাতে। গতবারে আমরা দেখেছিলাম যেখানে দেখা গিয়েছিল মধুবনীর শাড়ি পরে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারেও সেদিকেই নজরও থাকছে কিন্তু সকলের, ঠিক কোন শাড়ি পরে নির্মলা সীতারামন এবারে বাজেট পেশ করতে চলেছেন। সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। এবারের বাজেটে কি বিশেষ নজর রয়েছে বঙ্গের দিকে? গত বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার বিধানসভা ভোট ছিল গত বছর। আর একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম একের পর এক ছবি। সংসদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। গতবারে আমরা দেখেছিলাম যেহেতু বিহারে বিধানসভা নির্বাচন ছিল, সেক্ষেত্রে দেখা গিয়েছিল ঝুলি ভরে বিহারের জন্য অনেক কিছুই দেওয়া হয়েছিল এই বাজেটে। আর সেরকমটা মনে করেই অর্থনীতিবিদরা হয়তো মনে করছেন বা ওয়াকিবহল মহলের অনুমান বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলা। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালাতেও বিধানসভা নির্বাচন রয়েছে। মোট 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে যে ছবি। রাষ্ট্রপতি ভবনে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রাষ্ট্রপতি ভবনে যান, সেখানে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়মমাফিক বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার নিয়ম, সেই মতোই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রাষ্ট্রপতি ভবনে যান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এবারের বাজেটে বিশেষ নজর কি বঙ্গের দিকে? গত বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার। আমরা দেখেছিলাম 2025-এর শেষ থেকে বঙ্গকেই পাখির চোখ করে নেওয়া হয়েছে। এমনকি গতকালও আমরা দেখেছি বাংলায় এসে দুটি সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিশানা করা হয়েছে রাজ্য সরকারকে, নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই বাংলার জন্য এবারে কি কতটা গুরুত্ব পাচ্ছে বাংলা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আর বারে বারে যেমনটা বলছি, বাংলার দিকে কতটা বিশেষ নজর থাকবে, কারণ আমরা দেখেছি কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার, এমনকি 100 দিনের কাজের টাকাও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই অবস্থায় আজকের যে বিশেষ প্যাকেজে কি থাকছে কেন্দ্রীয় বাজেটে, রেল বা মেট্রোল প্রকল্পে কি কোনো উপহার থাকবে, এমন বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উকি মারতে শুরু করেছে। কেন ভেঙেছিস সেটা? 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক 1 মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে, মমতাদি পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो, अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 11টায় বাজেট পেশ করবেন তিনি। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করা হতে চলেছে। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার। এবারের বাজেটে বিশেষ নজর কি বঙ্গের দিকে? গতবার বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার, এমনকি আমরা দেখেছিলাম মধুবনী শাড়ি পরে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলা, অনুমান করা হচ্ছে ওয়াকিবহল মহলের তরফ থেকে। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট নয়, পাশাপাশি ভোট রয়েছে অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালাতে। আর গতবারের বাজেটে আমরা যেমনটা দেখেছিলাম, চমক ছিল ট্যাক্সের ক্ষেত্রে, কর ছাড়ের ক্ষেত্রে বিশেষ নজর করা হয়েছিল। তবে এবারে কি চমক থাকতে পারে বা কতটা নজর কাটতে পারে কেন্দ্রীয় বাজেটে, অবশ্যই নজর থাকছে ওয়াকিবহল মহলের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল গঙ্গোপাধ্যায়। আপনাকে নিউজ টাইমে স্বাগত। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি প্রত্যাশা থাকতে পারে, কোন দিকে অর্থাৎ কোন খাদে বইতে পারে আজকের এই বাজেট? আজকের বাজেট সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং ডিফেন্সের ওপর একটা বড় রকমের কাজ হতে পারে। বড় রকমের খরচা একটা গভর্নমেন্ট করবেন, এরকম কিছু প্রত্যাশা আমরা করছি। ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য কিছু পদক্ষেপের কথা আমরা আশা করি। তো মনে হয় এখানে যেটা করা যাবে সেটা হচ্ছে সামাজিক প্রকল্পের থেকেও বেশি জোর দেওয়া হবে কর্মসংস্থানের জন্য প্রাইভেট ইন্ডাস্ট্রি তৈরি করার ব্যাপারে। হ্যাঁ স্যার, ইতিমধ্যে আমরা তো জানি যে যেহেতু বঙ্গে এবারে ভোট রয়েছে, এর পাশাপাশি আমরা জানি আরো 4টি রাজ্যে ভোট রয়েছে, তাহলে কি এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে বঙ্গ? বঙ্গ এবার গুরুত্ব পাওয়ার একটা সম্ভাবনা আছে। গত বাজেটে আমরা দেখেছি বিহারে দেখে একটা বিশেষ নজর দেওয়া হয়েছিল।
এবার যেহেতু বঙ্গে বিজেপির একটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো বা কিছুটা হলেও, সেটাকে মাথায় রেখে বঙ্গকে দিকে একটু বেশি রকমের নজর দেওয়ার সম্ভাবনা দেখা যায়। অন্তত রেলেও দেখা গেল যে বেশ কিছু রেল নতুন বন্দে ভারত করা হলো বঙ্গের জন্য। সেই থেকে আমাদের একটা ধারণা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে একটু নজর দিয়ে বাজেটটা হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অর্থনীতিবিদ শৈবাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কেন 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो, अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও সকাল 11টায় সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এবারের বাজেটে বিশেষ নজর কি বঙ্গের দিকে, তেমনটাই অনুমান করা হচ্ছে ওয়াকিবহল মহলের তরফ থেকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ অশোক মুখোপাধ্যায়। আপনাকে নিউজ টাইমের স্বাগত। এবারের বাজেটে কি কি প্রত্যাশা থাকছে? দেখুন, এবারে বাজেটটা একটু কমপ্লিকেটেড বাজেট হবে এই কারণেই, আপনারা জানেন যে আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলো বলে ডেভেলপিং কান্ট্রিজ, তাতে কি হয় সবসময় ইম্পোর্টটা বেশি হয় দেন এক্সপোর্ট। তার ফলে যেটা হচ্ছে যে আমাদের এক্সেস ডলার লাগে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ডলারের রেটটা অনেক বেশি, এই মুহূর্তে ডলারের রেট মোর দেন 91.50, 91 টাকা 50 পয়সার উপরে। তার ফলে যেটা হবে যে বাজেট করার ক্ষেত্রে আমাদের তো জানেন যে আমাদের অনেক ফরেন লোন আছে, ফরেন ডেট আছে। এবার এই বাজেটটা যখন করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনাকে যে রিপেমেন্টটা ব্যাপার হচ্ছে, রিপেমেন্টের ক্ষেত্রে অনেক বেশি অ্যামাউন্ট অফ রুপিস, কারণ আমাদের দেশে তো রুপি আছে না, তো রুপিটা আমাদের কি বলে, রুপিটা অনেক বেশি লাগবে অন্যান্য বছরের তুলনায়। গত বছরের যা ডলারের রেট ছিল এবারে তার থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবে যে এইটা কিন্তু একটা ইয়ের উপর, বাজেটের উপর একটা ইম্প্যাক্ট হবে বলে আমার ধারণা। এক, 2 নম্বর হচ্ছে গতবারের যে বাজেটগুলো হচ্ছে, এখন যে বাজেট হচ্ছে সেটা বাজেটে একটা অ্যামাউন্ট দেখায় যে এটা প্রভিশন করা হলো যে এত কোটি টাকা বাজেটে প্রভিশন করা হয়, কিন্তু অ্যাকচুয়াল যেটা হয় অ্যাকচুয়ালটা কিন্তু ওর থেকে অনেক বেশি, অনেক কম হয়। সেইটাকে ব্যাপারটাকে আপনাকে বুঝে নিতে হবে যে যে অ্যামাউন্টটাই আপনি অ্যালট করেন না কেন সেই অ্যামাউন্টটা যাতে সেই খাতে খরচা হয় এই ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং বাড়ির ক্ষেত্রে, অর্থাৎ বেসিক যে 3টে জিনিস সাধারণ লোকেরা যেটাতে উপকৃত বেশি হয়, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষা ক্ষেত্রে বাজেট আপনাকে বাড়াতে হবে।
স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বাজেট বাড়াতে হবে, যাতে লোকেরা কম টাকাতে আপনার কি বলে ট্রিটমেন্ট ফেসিলিটিস পায়, যাতে কম টাকাতে লোকেরা শিক্ষা পায়, এবং গৃহ ঋণও যাতে কম করে কম অ্যামাউন্টে পায়, এবং সরকারের বিভিন্ন যে গৃহ যে প্রকল্প আছে সেগুলোতে যেন বেশি করে বাড়ানো হয়, সেই ব্যাপারটা একটু দেখতে হবে। প্লাস আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আপনি সরকার যে টাকাগুলোকে ইনভেস্ট করবে, কি বলে সরকার যে টাকাগুলো ইনভেস্ট করবে ফর কমন পিপলের জন্য যে ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে একটু বাড়াতে হবে। এই ব্যাপারগুলোকে আপনাকে এই সমস্ত ব্যাপারগুলোকে করতে হবে। অবভিয়াসলি 2026-এ যেহেতু ভোট আছে, ভোটের দিকে নজর রেখে আমরা আশা করব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত, পশ্চিমবঙ্গ শুধু না, পশ্চিমবঙ্গ ছাড়াও আর যে সমস্ত জায়গা আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, এই সমস্ত জায়গাতে ওরা সরকার চেষ্টা করবে যে কিছু প্রভিশন বাড়ানো। এই ব্যাপারগুলোকে আমাদের দেখতে হবে যে কিভাবে এরা সরকার এই টাকাগুলোকে দিচ্ছে, এই ব্যাপারটাও সরকারকে একটু আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এবং এইটা আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে 11টার পরে যেন বাজেট পেশ হবে, তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে যে কিভাবে ওরা সরকার এই টাকাটাকে ইনভেস্ট করছে এই সমস্ত প্রকল্পগুলোতে। এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অর্থনীতিবিদ অশোক মুখোপাধ্যায়ের সঙ্গে। কংগ্রেস সাংসদ শশী থারুর আজকের বাজেট নিয়ে কি প্রত্যাশা, কি বলছেন শোনাবো আপনাদের। We're all looking forward to hearing what the finance minister has to tell us. The economic survey projects good economic growth, but our problem very much for the young people of this country is whether that growth is going to be accompanied by jobs. A jobless growth doesn't help anyone. So we are anxious to see what kind of schemes they have in mind to generate more jobs in this country for the young people of India. And apart from that, there will be many things. We in Kerala, with an election coming up, are looking to see what benefits the central government might give our state. A lot of needs in our state. So we'll see. At the moment, frankly, until the budget is presented, it's difficult to talk. So why don't we talk after the budget? Thank you. অন্যদিকে বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই বলছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। কি বলছেন শুনবো। বাজেট নিয়ে কোনো রকম প্রত্যাশা নেই এমনটাই বলছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আপনারা সকলেই জানেন আজ সকাল 11টায় সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এই বাজেট নিয়ে কোনো রকম প্রত্যাশা নেই বলছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। কি বলছেন শোনাবো আপনাদের। और पिछले तमाम बजटों में देखने को मिला है, ये बजट 1/20 लोगों के लिए बनता है, यानी 5% लोगों के साथ। और आज सरकार को ये भी सोचना चाहिए पीछे मुड़ करके कि जो जो वादे उन्होंने किए थे अपने घोषणा पत्र में, क्या उन पे खरे उतरे हैं। स्मार्ट सिटी बनाने के बहाने जो स्मार्ट सिटी पे पैसा खर्च हुआ, और जिस इंदौर शहर को सबसे ज्यादा प्राइज मिले थे सफाई को लेकर के, सॉलिड वेस्ट मैनेजमेंट को लेकर के, और सोचिए वहां लोगों की कैसे जान चली गई। गंदा पानी पिलाया गया जिसकी वजह से जान चली गई। तो जिस सरकार से उम्मीद नहीं, उस सरकार के बजट से क्या उम्मीद होगी। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। When you're pointing one finger on other, you also have to understand that there are 3 fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence.
দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরেই পাল্টা চাকরি। 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির হার বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়বে, তবে নিয়ন্ত্রিতই থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে। আজ সংসদে টানা 9বার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর কৃতিত্বের কথা জানালেন প্রধানমন্ত্রী। আগামী 1 ফেব্রুয়ারি নভেম্বরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে কোনো মহিলা অর্থমন্ত্রী টানা 9বার বাজেট পেশ করেননি। সেক্ষেত্রে নতুন এক রেকর্ডের মুখে দাঁড়িয়ে নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রীও সেই কৃতিত্বের কথা জানিয়েছেন। और 2047 विकसित भारत के लक्ष्य को प्राप्त करने के लिए ये महत्वपूर्ण 25 वर्ष का दौर आरंभ हो रहा है। वित्त मंत्री निर्मला जी देश की पहली वित्त मंत्री ऐसी है, महिला वित्त मंत्री ऐसी है, जो लगातार 9वीं बार देश के संसद में बजट प्रस्तुत करने जा रही है। ये अपने आप में एक गौरव पल के रूप में भारत के संसदीय इतिहास में रजिस्टर हो रहा है। जनता के लिए कितनी सुविधाएं पहुंचा पा रही हैं, जो बजट में इस बात पे चर्चा होनी चाहिए। और एक महिला बजट पेश कर रहे हैं, ये तो अच्छी बात है, लेकिन जनता को क्या सहूलियतें मिलती हैं, क्या सुविधाएं मिल रही हैं, जो वादे किए गए थे पिछले बजटों में, क्या वो पूरे किए गए? इस पे हमें इस बात पे हमें गौर करना चाहिए। বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক সমীক্ষা বাজেটের একটি পূর্বাভাস মেলে। কোন কোন ক্ষেত্রে সরকার যোগ দিতে চলেছে তার দিশা মেলে অর্থনৈতিক সমীক্ষায়। To lay on the table a copy each of the following papers, Hindi and English versions: Economic Survey 25-26, Economic Survey 25-26 Statistical Appendix. এবারের অর্থনৈতিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির হার গত আর্থিক বছরের তুলনায় বেশি হবে বলে আশা করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 6.8 থেকে 7.2% হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে অনুমান করা হয়েছিল 6.3 থেকে 6.8% হারে জিডিপি বৃদ্ধি হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 50% হারে শুল্ক আরোপ করায় আশঙ্কা করা হয়েছিল জিডিপি বৃদ্ধির হার কমবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো হয়নি। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির সুবিধা নিতে হবে ভারতীয় উদ্যোগপতিদের। भारत और यूरोपियन यूनियन का फ्री ट्रेड एग्रीमेंट आने वाली दिशाएं कितनी उज्जवल है, भारत के युवाओं का भविष्य कितना उज्जवल है। ये फ्री ट्रेड फॉर एम्बिशियस भारत है। मेरे देश के मैन्युफैक्चरर्स, अब तो बहुत बड़ा बाजार खुल गया, अब बहुत सस्ते में हमारा माल पहुंच जाएगा। यूरोपियन यूनियन के 27 देशों के खरीदारों के पैसे ही कमाते इतना नहीं, क्वालिटी के कारण से हम उनका दिल जीत लेते हैं।
মুদ্রাস্ফীতি ধাপে ধাপে বাড়বে, তবে তার নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে অনুমান করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষায়। টাকার দাম নিম্নমুখী হয়েছে এবং ভারতীয় মুদ্রা আন্তর্জাতিক বাজারে আশা অনুযায়ী বিকাশ হয়নি মনে করা হয়েছে সমীক্ষায়। ভারতের নিজস্ব উৎপাদন আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পিপিপি প্রকল্পে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে হাত মিলিয়ে প্রকল্পগুলোতে আরও জোর দিতে হবে। নিউজ টাইম। দু 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। দু 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं।
पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন এই কাণ্ড কেন হলো, এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে, তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তবে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন এই কাণ্ড কেন হলো, এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে, তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक
मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ।
ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो, अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? কার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন? কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। দু 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो, अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है।
এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে? আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক 1 মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদি পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে
একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। দু 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদের পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? কার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন? কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই মালিকের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে ঘুরিয়ে অভিযোগ জানিয়েছেন। এর জবাবও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প প্রতিনিধি দলের শিল্পপতি তো যাবেনি, মোমো কারখানার মালিকের মমতার সফল সঙ্গী হওয়া নিয়ে সাফাই সাংসদের। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো খোঁজ নেই আরো অনেকের। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক অভিযোগ এবং অভিষেকের পাল্টা জবাবে আনন্দপুর কাণ্ডে আরো চড়ল রাজনীতির রং। নিউজ টাইম। 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। মমতাদের পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी
और अग्निकांड के आरोपियों को चून चून कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? তার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন, কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ। এই নিয়ে নভেম্বর বাজেট পেশের নজির অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এই প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ। রবিবার হলেও খোলা রয়েছে শেয়ার বাজার, জমছে প্রত্যাশার পাহাড়। এবার বাজেটে বিশেষ নজরবঙ্গে। গত বাজেটে গুরুত্ব পেয়েছিল বিহার, এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলা, তেমনটাই অনুমান ওয়াকিবহল মহলের। অপেক্ষায় বঙ্গবাসী। 50% বেশি ভোট নিয়ে বাংলা দখল করবে বিজেপি। ব্যারাকপুর থেকে হুঙ্কার অমিত শাহর। ক্ষমতা এলে 45 দিনের মধ্যে সীমান্তে কাটাতার 21 রাজ্যে বিজেপির সরকার। 22তম হব পশ্চিমবঙ্গ, তবেই সন্তুষ্ট হবে বিজেপি, বললেন শাহ। 38% से 45% का जंप लगाना है। भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है। আনন্দপুর অগ্নিকাণ্ডে তৃণমূলের লোক জড়িত। অবৈধভাবে জলাভূমিতে তৈরি হয়েছে গুদাম, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। ব্যারাকপুরের থেকে মমতাকে নিশানা অমিত শাহ। রাজ্যে বিজেপি এসে সব অপরাধীদের জেলে পাঠাবে, হুঙ্কার অমিত শাহ। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি সংবাদ সফর। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সকালে কর্তব্য ভবনের বাইরেও লাল মোড়কে থাকা গুরুত্বপূর্ণ নথি সম্বলিত ট্যাবলেট হাতে ছবি তুলতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তবে এবারে যে গুরুত্বপূর্ণ, গতবারে আমরা দেখেছিলাম যেহেতু বিহারের বিধানসভা নির্বাচন ছিল, বিহারের ঐতিহ্যবাহী মধুবনী শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবারে তামিলনাড়ুর তাঁতের ঐতিহ্যকে সম্মান জানাতে কাঞ্চিভারাম সিল্ক শাড়ি পরেছেন নির্মলা সীতারামন। এবারে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী কাঞ্চিভারাম সিল্ক পরেছেন নির্মলা সীতারামন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দুটি ছবি তুলে ধরছি আমরা। একদিকে দেখাচ্ছি রাষ্ট্রপতি ভবনের ভিতরের ছবি, আর পাশাপাশি দেখাচ্ছি কর্তব্য ভবনের বাইরের ছবি। সরাসরি চলে যাব সংসদে। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। The action taken on the recommendations contained in the above report. आइटम नंबर 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमण जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption.
Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7% and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Viksit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. As I begin Part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world. ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান তাহলে This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive, and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken
comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements. The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our kartavya. I now move to specific proposals. Under our first kartavya, to accelerate and sustain economic growth, I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology, and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer, and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma-focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERS, and upgrading 7 existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India's semiconductor mission 1.0 expanded India's semiconductor sector capabilities. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. The Electronics Components Manufacturing Scheme, launched in April 2025, with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores to capitalize on this momentum. A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh, and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research, and manufacturing. To enhance domestic chemical production and reduction import dependency and reduce import dependency, we will launch a scheme to support states in establishing
3 dedicated chemical parks through challenge route on a cluster-based plug-and-play model. Strong capital goods. Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. I also propose a scheme for container manufacturing to create a globally competitive container manufacturing ecosystem with a budgetary allocation of 10,000 crores over a 5-year period. For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for self-reliance in natural fibers, such as silk, wool and jute, man-made fibers and new age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. Further, I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. This will help in global market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, one district, one product ODOP initiative and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose a dedicated initiative for sports goods that will promote manufacturing, research and innovation in equipment design as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a 3-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund
to create future champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2. Introduce a credit guarantee support mechanism through CGT-MSE for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. Professional support. Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust (InvITs) and Real Estate Investment Trust (REITs), and institutions like NIIF and NABFID. We shall continue to focus on developing infrastructure in cities with over 5 lakh population, that is Tier 2, Tier 3 cities, which have expanded to become growth centers. Public capital expenditure has increased manifold from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, that is financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum. To strengthen the confidence of private developers regarding risks during infrastructure development and construction phase, I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, REITs have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated REITs. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years, starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradeep and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways.
This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A seaplane VGF scheme will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even temple towns, which need modern infrastructure and basic amenities. This budget aims to further amplify the potential of cities to deliver the economic power of agglomerations by mapping city economic regions based on their specific growth drivers. An allocation of 5,000 crore per CER over 5 years is proposed for implementing their plans. ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। When you're pointing one finger on other, you also have to understand that there are 3 fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगरपालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। For credit disbursement and technology adoption, in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs, as a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. I propose to introduce
a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures. I propose to set up a high-powered Education to Employment and Enterprises Standing Committee to recommend measures that focus on services sector as a core driver of Vikasit Bharat. This will make us a global leader in services with a 10% global share by 2047. The committee will prioritize areas to optimize the potential for growth, employment, and exports. They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, including optometry, radiology, anesthesia, OT technology, applied psychology, and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF aligned programs will be developed
to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational, and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers, and infrastructure for diagnostics, post-care, and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Ancient Indian yoga, already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training, and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated. Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, AVGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up AVGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through Challenge Route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. Education. Our government will support states through Challenge Route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges, and research institutions, skill centers, and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students.
Through VGF, Viability Gap Funding and capital support, one girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences. 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. Tourism. The tourism sector has the potential to play a large role in the employment generation, forex earnings, and expanding the local economy. I propose to set up a National Institute of Hospitality by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established to digitally document all places of significance, cultural, spiritual, and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience. We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand, and Jammu Kashmir. Also in Araku Valley in the Eastern Ghats and Podigai Malai in the Western Ghats. Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka, and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister, we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakigadi, Adichanallur, Saranath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. Taking forward the systematic nurturing of sports talent, which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers, which are foundational, intermediate, and elite levels. B,
systematic development of coaches and support staff. C, integration of sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 2. Strengthen the fisheries value chain in coastal areas and in ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगरपालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরেই production and enhance productivity through various interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing, enhance export competitiveness, and transform Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. Sandalwood. Sandalwood is closely linked to India's social and cultural heritage. Our government will partner with state governments to promote focused cultivation and post-harvest processing to restore the glory of the Indian sandalwood ecosystem, to rejuvenate old, low-yielding orchards and expand high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems
This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, She Marts will be set up as community-owned retail outlets within the cluster-level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. Information technology, AVGC sectors, hospitality and food and beverages sectors often offer task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, ALIMCO, to set up and to scale up production of assistive devices, invest in R&D and AI integration, strengthen PM Divyasha Kendras, and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. Focus on Purvodaya states and northeastern regions. Purvodaya. I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram, and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity, and pilgrim amenities. 16th Finance Commission. On 17th November 2025, the 16th Finance Commission submitted its report to the President. As mandated under Article 281 of the Constitution, the government is to lay the report along with the explanatory memorandum on the action taken report on the recommendations of the Commission in Parliament, which, Sir, Honourable Speaker, you've allowed me to do at the commencement of this session. The government has accepted the recommendation of the Commission to retain the vertical share of devolution at 41%. As recommended by the Commission, I have provided 1.4 lakh crores
of rupees to the states for the year 2026-2027 as Finance Commission grants. These include rural and urban local body and disaster management grants. Fiscal consolidation. Government has been delivering on our fiscal commitments consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management in Budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP ratio of 50 plus or minus 1% by 2030-31. In line with this, the debt to GDP ratio is estimated to be 55.6% of GDP in BE 26-27, compared to 56.1% of GDP in RE 25-26. A declining debt to GDP ratio will gradually free up resources for priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. I am happy to inform this august House that I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. In RE 25-26, the fiscal deficit has been estimated at par with BE of 2025-26 at 4.4% of GDP. In line with the new fiscal prudence path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is estimated to be 4.3% of the GDP. The revised estimates of the non-debt receipts are 34 lakh crore rupees, of which the centre's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027. Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The centre's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. I'll now move to Part B. Part B, direct taxes. Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate
on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers, wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate. ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला, ममता For two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore rupees. Here, immunity from both penalty and prosecution will be available with a payment of fee of 1 lakh rupees. Rationalizing penalty and prosecution. Multiplicity of proceedings are hindrance to the ease of doing business. I propose to integrate assessment and penalty proceedings by way of a common order for both. There will be no interest liability on the taxpayer on the penalty amount for the period of appeal before the first appellate authority, irrespective of the outcome of appeal process. Further, quantum of prepayment is being reduced from 20% to 10% and will continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose to allow taxpayers to update their returns even after reassessment proceedings have been initiated, and an additional 10% tax rate over and above the rate applicable for the relevant year. The assessing officer will then use only this updated return in his proceedings. There is already a framework
for immunity from penalty and prosecution in the cases of underreporting. I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Penalties for certain technical defaults, such as failure to get accounts audited, non-furnishing of transfer pricing audit report, and default in furnishing statement for financial transactions are proposed to be converted into fee. I propose to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offence. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity from prosecution with retrospective effect from 1/10/2024. Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oilseeds, fruits or vegetables raised or grown by its members. I propose to extend this deduction to also include supply of cattle feed and cotton seed produced by its members. I propose to allow inter-cooperative society dividend income as deduction under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. India is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin of 15.5% applicable to all. The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once applied by an IT services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. For IT services companies who want to conclude advanced pricing agreement, APA, I propose to fast-track unilateral APA process for IT services and endeavor to conclude it within a period of 2 years. The period of 2 years can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment.
recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing, I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice value. The resultant tax of about 0.7% will be much lower than in competing jurisdictions. To provide fillip to toll manufacturing in India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment, or tooling to any toll manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global, non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a joint committee of Ministry of Corporate Affairs and Central Board of Direct Taxes for incorporating the requirements of income computation and disclosure standards, the ICDS, in the Indian Accounting Standards Ind AS itself. Separate accounting requirement based on ICDS will be done away with from the tax year 27-28. To support Prime Minister Modi's vision of homegrown accounting and advisory firms to become global leaders, I propose to rationalize the definition of accountant for the purposes of safe harbor rules. Other tax proposals. Change in taxation of buyback was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority shareholders, I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to disincentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. This will make effective tax 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap, and minerals, will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies to shift to the new regime, set off
of brought forward MAT credit, minimum alternate tax credit, is proposed to be allowed to companies only in the new regime. Set off using available MAT credit is proposed to be allowed to an extent of 1/4 of the tax liability in the new regime. MAT is proposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. In line with this change, the rate of final tax is being reduced to 14% from the current MAT rate of 15%. The brought forward MAT credit of taxpayers accumulated till 30th March 2026 will continue to be available to them for set-off as above. Indirect taxes. I shall now take up proposals related to indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, support domestic manufacturing, promote export competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs used for processing seafoods for export from the current 1% to 3% of FOB value of the previous year's export turnover. I also propose to allow duty-free imports of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear, to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather or textile garments, leather or synthetic footwear, and other leather products. Energy transition and security. I propose to extend the basic customs duty exemption given to capital goods used for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use in manufacture of solar glass. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power projects till the year 2035 and expand it for all nuclear plants irrespective of their capacity. Critical minerals. It is proposed to provide basic customs duty exemption to the import of capital goods required for the processing of critical minerals in India. Biogas blended CNG. I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. Civil and defense aviation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for the manufacture of parts of aircraft to be used in maintenance, repair, or overall requirements by units in the defense sector. Electronics.
To deepen value addition in the consumer electronics sector, I propose to exempt basic customs duty on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately on arrival. The customs warehouse framework will be transformed into a warehouse operator-centric system with a self-declarations, electronic tracking and risk-based audit. These reforms will move away from the current system of officer-dependent approvals and reduce transaction delays and compliance costs. Ease of doing business. Approvals required for cargo clearance from various government agencies will be seamlessly processed through a single and interconnected digital window by the end of the financial year.
processes involved in clearance of food, drugs, plant and animal and wildlife products, accounting for about 70% of interdicted cargo, will be operationalized on this system by April 2026 itself. For goods not having any compliance requirement, clearance will be done by customs immediately after online registration is completed by the importer, subject to the payment of duty. Customs integrated system will be rolled out in 2 years as a single integrated and scalable platform for all customs processes. Utilization of non-intrusive scanning with advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunities to support Indian fishermen to fully harness the economic value of marine resources beyond our territorial waters. The following measures will be taken. A. Fish catch by an Indian fishing vessel in exclusive economic zone or on the high seas will be made free of duty. Landing of such fish on foreign port will be treated as export of goods. Safeguards will be put in place to prevent misuse during fish catch, transit or transshipment. To support aspirations of India's small businesses, artisans and startups to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition, handling of rejected and returned consignments will be improved with effective use of technology for identifying such consignments. I propose to revise provisions governing baggage clearance during international travel to address genuine concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues, but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, with this, I commend the budget to this august House. Jai Hind. One and a half hours. आइटम नंबर 3 माननीय वित्त मंत्री जी। Item number 2, sir. 3. Sir, with your permission, I rise to lay on the table of the following statements under Section 3, 1 of the Fiscal Responsibility and Budget Management Act of 2003. Medium-term fiscal policy cum fiscal policy strategy statement and macroeconomic framework statement. आइटम नंबर 4 माननीय वित्त मंत्री जी। Sir, with your permission, I move for leave to introduce the Finance Bill 2026. प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इस पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हाँ वालों के पक्ष में अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी, अब विधेयक पूरे स्थापित करें। Sir, I introduce the bill. माननीय सदस्यगण, आपको सूचित किया जाता है कि माननीय वित्त मंत्री जी के কেন ভেঙেছি সেটা টাকার ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है भतीजे की मोह का
भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তাহলে কোনো দুর্নীতিগ্রস্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার চ্যালেঞ্জ গ্রহণ করুন। তারপরে অবশ্য নিজেই উত্তর দিয়ে বলেন সেটা হবে না, কারণ দুর্নীতিগ্রস্তরা ভাইপোর নাম বলে দেবেন। चैलेंज लेकर जाता हूं, आपकी अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने की वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चटर्जी, अजीत मैती, मदन मिश्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम। অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল শিবির। যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিন্তু একাধিক ঘুরি ঘুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে, তারা লোক হাসানোর জন্য এইসব কথা বলছে। 21-এর বিধানসভা নির্বাচনে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনেকেই মনে করেন এক মহিলা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা ভালোভাবে নেয়নি বাংলা ভোটাররা। এবার কি তাই বিজেপি স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে? মোদী, অমিত শাহরা ব্যক্তি মমতাকে আক্রমণ করছেন না, বরং সরকার এবং ক্ষমতায় থাকা মমতার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছেন। সেই কারণেই কি এবার ফিরে এলো ভাইপো কটাক্ষ? এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বেশি করে আক্রমণ শোনাবে বিজেপি শিবির? নিউজ টাইম। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी,
हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান তাহলে কোনো দুর্নীতিগ্রস্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার চ্যালেঞ্জ গ্রহণ করুন। তারপরে অবশ্য নিজেই উত্তর দিয়ে বলেন সেটা হবে না, কারণ দুর্নীতিগ্রস্তরা ভাইপোর নাম বলে দেবেন। चैलेंज लेकर जाता हूं, आपकी अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने वो नहीं कर पाएगी। अगर इन लोगों ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है भतीजे की मोह का। নমস্কার, দেখছেন নিউজ টাইম এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। ইতিমধ্যেই বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নবমবারের মতো বাজেট পেশ করলেন তিনি। স্বাভাবিকভাবেই আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন হয়নি। 1 এপ্রিল থেকে নয়া আয়কর আইন, নতুন আয়কর আইন 1 এপ্রিল থেকে সরলীকৃত নয়া আয়কর আইন লাগু। 31শে জুলাই পর্যন্ত এই আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হলো। সরলীকৃত নয়া আয়কর আইন লাগু। আয়করে লঘু ফাঁকিতে জেল নয়, জরিমানা। ধার্য করের সঙ্গে অতিরিক্ত 10% দিলেই ছাড়। আমাদের সঙ্গে আজকের এই বিশেষ সেগমেন্টে যারা যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ দেবাশিস ঘোষ, আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ কৃষাণু ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রীতম দত্ত। প্রত্যেককেই স্বাগত জানাই। প্রথমে আমি কৃষাণুদার কাছে যাব। কৃষাণুদা, আজকের বাজেট কতটা জনমুখী বলে মনে হলো এবং বাজেটে কোন কোন বিষয়গুলো বিশেষভাবে নজরে এলো? তাহলে একটু শুরু করি প্রথম থেকে। সেটা হচ্ছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী অনেক কিছুই প্রপোজ করেছেন এবং অনেক জায়গাতেই মানে কিছুই ছেড়ে দেয়নি, মোটামুটি সবই ছুঁয়ে গেছেন, অন্তত আমি যেটুকু দেখতে পাচ্ছি। কোনো কিছু ছেড়েছেন বলে মনে হয় না। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে 150 কোটি দেশ, তো এই দেশে এই যে কথাগুলো গ্রোথ বাড়বে 7.2 6.8 থেকে 7.2 বা ফিসকাল ডেফিসিট 4.3-তে নেমে এলো, এই কথাগুলো ভারতবর্ষের কটা লোক বোঝে? কেউ বোঝে না। যারা বোঝে তারা একটু উচ্চ শ্রেণীর লোকেরা বোঝে, বাকিরা বোঝে না। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এতগুলো জায়গাতে উনি গেলেন, কয়েকটা জায়গাতে কোনোভাবেই উনি হিট করলেন না। তার প্রথমটা হচ্ছে ইনফ্লেশনের কি অবস্থা। ইনফ্লেশনের ভারতবর্ষে এখন যে অবস্থা, এখানে বলে যে ইনফ্লেশন নাকি কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু আমরা যখন বাজারে যাই তখন আমাদের পকেটে রীতিমতো ছ্যাঁকা লাগে। এবার কন্ট্রোলের মধ্যে আছে মানে হচ্ছে হোলসেল ইনফ্লেশন রেট হয়তো ঠিক আছে, রিটেল ইনফ্লেশনের অবস্থা খুবই খারাপ। এটা গেলে এক নম্বর কিছু বললেন না। দ্বিতীয় কথা হচ্ছে 2018 সালে আমার মনে আছে ডলারের তুলনায় টাকার দাম ছিল 71 টাকা, আজকে সেটা প্রায় 91 টাকায় গিয়ে পৌঁছেছে। এবার আমাদের ভারতবর্ষে যদি এত ভালো ফরেন রিজার্ভ থাকে, যেমন আমি ধরে নিচ্ছি যে ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা খুব ভালো আছে। আমাদের তো ইকোনমিক্সের ভাষায় দুটো জিনিসই হয়, ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টস ইজ মোর রিলায়েবল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন, কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন। সেই অনুযায়ী যদি ভালো থাকে সব কিছু, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুব ভালো আছে। তাহলে যদি এত ভালো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকে, তাহলে আমাদের দেশের টাকার দাম দিনের পর দিন পড়ছে, কারণ অন্য দেশের মুদ্রাও পড়ছে, কিন্তু ভারতবর্ষের মতো অবস্থা হয়নি। এটার কোনো মানে ব্যাখ্যা এখনো পর্যন্ত আমরা পাইনি। 3 নম্বর হচ্ছে, দেখুন ইকোনমিক্সের ভাষায় দু রকমের ওভারহেড হয়, একটা হচ্ছে ইকোনমিক ওভারহেড, একটা হচ্ছে সোশ্যাল ওভারহেড। এই দুটো ওভারহেড সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা ক্রিয়েট করে হচ্ছে জব অপরচুনিটি, মানে আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্ট আনে। তা আমি তো বুঝলাম না উনি হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার খাতে অনেক জায়গাতে উনি ব্যয় বরাদ্দ ঘোষণা করছেন, তার মানে কিছুটা হলেও এমপ্লয়মেন্ট খাতে সেটা মানে ইনডাইরেক্টলি হলেও চলে আসবে, কিন্তু সেইভাবে এমপ্লয়মেন্ট স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা উনি ঘোষণা করলেন। প্রথমেই ভারতবর্ষ শক্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, বুনিয়াদের তো প্রথমেই বললেন, তো সবই তো বুঝলো, সবকা সাথ সবকা বিকাশ, ব্যালেন্স গ্রোথ, ব্যালেন্স সাস্টেনেবল গ্রোথ। এটা ইকোনমিক্সের ভাষা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে ব্যালেন্স গ্রোথ করা তো সোজা না, বিশেষ করে এত বড় একটা দেশে। সুতরাং এইখানে উনি যে বলে যাচ্ছেন
যে এমপ্লয়মেন্টের কথা তো কোথাও কিছু বললেন না। মানে ভারতবর্ষে যে আনএমপ্লয়েড লোকজন আছে তার সেটা কি করে তারা মানে কি বলবো, একটা ডেভেলপিং কান্ট্রি আমাদের মতো, আমরা তো আর ডেভেলপ নই, ডেভেলপিং। এবার 2047-এ কী হবো আমি জানি না, বাট এখন তো ডেভেলপিং সব থেকে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, তারপরে ইনফ্রাস্ট্রাকচারের খাতে ব্যয়, সেগুলো তো উনি ঘোষণা করলেন, কিছুটা হয়তো বাড়বে, চেঞ্জ হবে, কিন্তু মোটের ওপরে এটাকে নিয়ে আমার খুব একটা চমক কিছু লাগলো না, যেমন অ্যাজ ইউজুয়াল করেন সেটুকুই শুধু মনে হলো। তবে কিছু ভালো ভালো অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই করেছেন, ইনকাম ট্যাক্সের জিনিসও করেছেন। এই নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা হয়েছে 2025, এটা খুবই মানে খুবই ভালো করেছেন, অনেক সহজ সরল জিনিস দাঁড় করেছে। আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট হচ্ছে পৃথিবীর মধ্যে বোধহয় টাফেস্ট কমপ্লিকেটেড ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেটাকে যে সরলীকরণটা করেছেন সেটা অবশ্যই ওয়েলকাম, কোনো ব্যাপার নেই। কিন্তু তাছাড়া আর বেশ কিছু জায়গাতে দেখলাম উনি বলছেন, যেমন এনআরআই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ট্যাক্স, টাকা বাইরে পাঠালে টিডিএস ঝামেলা কম, আরও অনেক কিছু উনি করলেন, সেগুলো ঠিক আছে, আমি বলছি না, ট্যাক্সের যে কটা অ্যানাউন্সমেন্ট করেছেন ভালোই করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে অ্যাজ এ হোল আমাদের ইকোনমির উপর কী প্রভাব পড়বে এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। আমার ধারণা এখনও এইবারে বাজেটের পরেও গরিবই থাকবে, আর বড় লোকটা আরো বড় হবে, কারণ আমাদের দেশের 10%-এর হাতে দেশের ওয়েলথের 65%, এটা ঘটনা। তো সুতরাং বাকিদের কি হবে? সুতরাং আমার তো জানতে গেলে দেশকে নিয়েই অ্যাজ এ হোল ভাবতে হবে, শুধু তো ব্যালেন্স গ্রোথ বললে হবে না। অর্থনীতিকে চাঙ্গা করতে নির্মলা সীতারামন কি কোনো পথ বের করতে পারলেন আদেও? এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আমরা আলোচনা করবো এই নিয়ে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দু 2025-এর বছর শেষে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ঠিক এক মাস পর ফের রাজ্যে এলেন তিনি। বছরের প্রথম মাসের শেষ দিনে সুর সপ্তমে তুলে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতাকে নিশানা করে শাহ বলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে আপনার লোক জড়িত, ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে, মমতাদি পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার এলে সব অপরাধীদের জেলে পাঠাবো। आनंदपुर वेयर हाउस का अग्निकांड, ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। पर्दा डालना है तो डालो, अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহ দাবি করেন, এটা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। 25 জনের মৃত্যু হয়েছে, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কাণ্ড কেন হলো? এই মোমো কারখানায় কার পয়সা খাচ্ছে? কার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছেন? কেন এখনো গ্রেফতার করা হলো না মোমো কারখানার মালিককে? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए? নমস্কার, দেখছেন নিউজ টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন এবং বেশ কিছু প্রশ্ন ছিল যে ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন শুল্ক নীতি ভারতের ওপর চেপেছে 50% শুল্ক নীতি, এবং যার ফলে নির্মলা সীতারামন সেখান থেকে কিছু দিশা বের করতে পারেন কিনা সেরকম যেমন প্রশ্ন ছিল, তেমনভাবে বাংলার জন্য ভোটের আগে জনমুখী কোনো প্রকল্প তিনি ঘোষণা করেন কিনা সেই প্রশ্ন ছিল, এবং এই যে ভারতে বেকারত্ব এখনো রয়েছে কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারেন কিনা এই বাজেটে সেই প্রশ্নও সামনে ছিল। এবং অবশ্যই আয়কর একটা ফ্যাক্টর, সেখানে আয়কর কাঠামো অপরিবর্তিতই রেখেছেন নির্মলা সীতারামন।
এবারের বাজেটে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের একটু পরিচয় করিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ দেবাশিস ঘোষ, আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ কৃষাণু ভট্টাচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রীতম দত্ত, এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন সিপিআইএম এর তাপস সিনহা, এবং অন্যদিকে কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন সুদীপ মজুমদার। প্রত্যেকেই নিউজ টাইমে স্বাগত জানাই। প্রথমেই কৃষাণুদাকে দিয়ে একটু শুরু করব। বাজেট কেমন হলো কৃষাণুদা? দেখুন, বাজেট মানে শুরুতেই যিনি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা শুরুতেই বললেন যে সাস্টেন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনক্লুডিং ব্যালেন্স গ্রোথ, সবকা সাথ সবকা বিকাশ। এবার এটা তো কথাটা খুবই শুনতে সুন্দর লাগে অবশ্যই, কিন্তু আমাদের মতো 150 কোটি লোকের দেশে সবকা সাথ সবকা বিকাশ বলার পরে উনি যেগুলো করলেন, যেমন ধরুন জিডিপি গ্রোথ হচ্ছে 4.3% অফ জিডিপি, বা ধরুন উনি যেটা বললেন যে আমাদের ভারতবর্ষের এখন যা অবস্থা তাতে মানে আমরা শুধু মানে বাড়ছি, কমছি না, বাড়ছি, মানে বাড়াটা হচ্ছে গ্রোথের মাধ্যম দিয়ে উনি গ্রোথ দিয়ে বোঝালেন যে আমরা বাড়ছি। আমাদের সারা পৃথিবীতে টালমাটাল অবস্থা, কিন্তু আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত আছে, মানে অর্থনীতির ভিতটা অত্যন্ত শক্ত আছে, এটা বলে শুরু করলেন। কিন্তু ঘটনা হচ্ছে উনি অনেক কিছু ভালো ভালো নিঃসন্দেহে বেশ কিছু ভালো অ্যানাউন্সমেন্ট করলেন, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু এখানে আমার 2-3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই আমরা যেটুকু ইকোনমিক্স বুঝি এটাই জানি যে দেশের উন্নতি করতে গেলে লাগে হচ্ছে আপনার তাকে বলে ইকোনমিক ওভারহেড অ্যান্ড সোশ্যাল ওভারহেড। এই ইকোনমিক ওভারহেড সোশ্যাল ওভারহেড হচ্ছে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল, একটা হচ্ছে এডুকেশন হেলথ অ্যান্ড ওটাকে বলে সোশ্যাল ওভারহেড। ওই খাতে এডুকেশন হেলথ উনি অবশ্যই কিছু ঘোষণা করেছেন, মেডিকেল কলেজ আরও অনেক কিছু। ইনফ্রাস্ট্রাকচার খাতে কিছু কিছু ঘোষণা করেছেন, এটা গেলে 1 নম্বর। কিন্তু যেটা করেননি সেটা হচ্ছে ভারতবর্ষ একটা ডেভেলপিং কান্ট্রিতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি। সেই এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো কথা উনি বললেনই না, মানে আমরা কিছু বুঝতেই পারলাম না। হতে পারে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি হলে কিছু ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয়, সেটা হয়তো হবে, কিন্তু অ্যাজ এ হোল এমপ্লয়মেন্ট সম্বন্ধে উনি কিছুই বললেন না। নেক্সট হচ্ছে ইনফ্লেশন। আমরা জানি রাইজিং প্রাইস লেভেল, আমরা রোজই দেখছি এটা কন্ট্রোলের মধ্যে আছে। আমি যদি ধরেও নিই হোলসেল ইনফ্লেশন ভালো অবস্থায় আছে, রিটেল ইনফ্লেশন আমরা যখন বাজারে যাই তখন তো পকেটে ছাকা লাগে। সুতরাং ওটারও কোনো দিশা উনি দেখাতে পারলেন না যে ইনফ্লেশন কী করে কন্ট্রোল হবে। 3 নম্বর হচ্ছে 2018 সালে আমার মনে আছে ডলারের তুলনায় টাকার দাম ছিল 71 টাকা, আজকে 2025-26 সেটা হয়ে দাঁড়িয়েছে 91 টাকা। এবার ভারতবর্ষের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি এতই ভালো থাকে, মানে অ্যাজ পার আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, তাহলে আমাদের ডলারের এগেনস্টে আমাদের টাকার অবস্থা এই অবস্থা কেন? তাহলে আমি ধরে নিতে পারি যে ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা ভালো আছে, ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট ভালো অবস্থায় আমরা আছি, তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও এত আছে, তাহলে কেন আমাদের ডলার তুলে টাকার এই অবস্থা? অন্য দেশের টাকাও অঙ্কও পড়েছে, কিন্তু ভারতবর্ষের মতো নয়। মানে 91টা কবে যে কোনো দিন 100 গিয়ে দাঁড়াতে পারে। তাহলে এই অবস্থার এই ব্যাপারে উনি কোনো আওয়াজ দিলেন না, এর আগেও কিছু বলেননি। কেন হচ্ছে আমি জানি না। তবে অ্যাজ এ হোল সব মিলিয়ে এটাকে আমি বিরাট কিছু চমকপ্রদ বাজেট কিছু বলতে পারছি না। বেশ, দেবাশিসদার কাছে একটু প্রতিক্রিয়া নেব। কেমন হলো এবারের বাজেট? দেখুন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটু হতাশ হয়েছি, কারণ আমি ভেবেছিলাম উনি আজকে বাংলার শাড়ি টাড়ি পরে যাবেন। আগের বার যেমন বিহারের ভোটের আগে বেশ বিহারের শাড়ি টাড়ি পরেছিলেন, তো সেটা তো হলো না। তো আমি জানি না সেটা কেন, মানে আগেই সমর্পণ হয়ে গেল কিনা, কারণ আমরা তো জানি এই বাজেটগুলো জেনারেলি জনমুখী থেকে বেশি ভোটমুখী হয়, তো সেখানে কি আগেই একটা স্যারেন্ডার হয়ে গেল। মানে আমার খারাপ লাগছে এখানকার লোকাল বিজেপি যারা আছে তাদের জন্য, যে তাদের আর বলবার কিছু থাকলো না। তবে ভালো জিনিস ডেফিনেটলি উনি শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন, কিন্তু যেটা নিয়ে সাধারণ মানুষ বসে থাকে যে আয়করের কি দাঁড়ালো, সে আয়করের জন্য আমরা ভেবেছিলাম কিছু ছাড়টার হবে বোধহয় একটু, সেটা কিছু দাঁড়ালো না। আলটিমেটলি মানুষ মানে যেটা বুঝবে মানুষ, আমি বেশি টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, তো আয়করের ছাড় হলো না। হ্যাঁ, কিছু সরলীকরণ হয়েছে, তাতে কি সুবিধা হবে, মানে জেনারেলি তো মানুষ নিজে হয়তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করে না, সিএরা করে, তো তাদের কাছে থেকেই করাতে হবে। তো যাই হোক, আমার যেটা বলার কথা, জিডিপি নিয়ে অনেক কথা আমরা শুনি এবং আমরা দেখেছি যে জিডিপি আমরা যেটুকু জানি, আমি একটু ইকোনমিক্সের ভাষায় বলছি, জিডিপি যদি বাড়ে মানে তাহলে দেখা যায় যে ট্যাক্সের কালেকশন রেশিও বাড়ার কথা, জেনারেলি এটা লিঙ্কড। তো সেই ট্যাক্সের কালেকশন কিন্তু একেবারে বাড়েনি, যার ফলে ফিসকাল ডেফিসিটের জায়গা দেখবেন হয়তো আমাদের যে ধার্য করা ছিল 4.4 বা এরকম কিছু, ওনারা বলছেন 4.3 এরকম কিছু আমরা করতে পেরেছি, মানে 1% লেস। তো এটা একটা খুব মারাত্মক দিক। আর একটা কথা যেটা কৃষ্ণদা বারবার বলছিলেন যে আমাদের এখানে সমস্যা কি ভারতবর্ষে, সেটা হচ্ছে বিশাল বড় অর্থনৈতিক বৈষম্য।
যার ফলে ইকোনমিটা ওনারা বলছেন হয়তো, কিন্তু ইকোনমিটা একটু ডিসব্যালেন্স, মানে একদিকে প্রচুর লোকের হাতে মানে কিছু লোকের হাতে প্রচুর টাকা আর প্রচুর লোকের হাতে একদম টাকা নেই, মানে এই যে বৈষম্য এটা ইংরেজ আমলের থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। এবং আপনি দেখবেন এই যে যেটা প্রশানুদা বলার চেষ্টা করছিলাম, আমি শেষ করে নিই একটুখানি, যে গোল্ড এবং সিলভার এর কিন্তু আমরা ভেবেছিলাম যদি হয়তো এটা যদি একটু রেটটা কমানো হয় তাহলে ডলারটা কিন্তু ওখানে অটোমেটিক্যালি বোধহয় একটুখানি কম হবার কথা, সেটা কিন্তু হয়নি। আর একটা যেটা খুব খারাপ লাগা বিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের ইকোনমি দাঁড়িয়ে থাকে এমএসএমইদের উপরে। এমএসএমই একটা ইকোনমির স্তম্ভ হয়, সেই এমএসএমইদের জায়গায় যদি একটু জোর দেওয়া হতো আরো, মানে আমি সেভাবে কিছু আমি এখনো দেখতে পাইনি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট বেড়ে যেত এবং সেটা কিন্তু ইকোনমিকে বুস্ট করতো। সেটা কিন্তু আমি একটু হতাশ হয়েছি এই জায়গায়। বেশ অনির্বাণ, আপনার কি মনে হয় আজকের বাজেট আপনার কেমন লাগলো? দেখুন, প্রতিটি ইউনিয়ন বাজেটের সময় সাধারণভাবে আমরা দেখেছি নির্মলা সীতারামন যে রাজ্যগুলিতে ভোট আসছে কয়েক মাসের মধ্যে সেগুলিকে মাথায় রেখে বাজেট প্রস্তুত করেন, দেন কিছুই না কিন্তু অন্তত ঘোষণাটুকু করেন নামকা বাঁচতে হলেও। বাংলা নিয়ে দুটো জিনিস বলতে পারি। এক, তাদের রাজনীতির ডিএনএতে বাংলা বিরোধিতা এতটাই গভীরে প্রথিত যে আর মাত্র 1-1.5 মাস 2 মাসের মধ্যে বাংলায় নির্বাচন, তা সত্ত্বেও ন্যূনতম কোনো ঘোষণা করবার প্রয়োজন তিনি বোধ করলেন না। এক, এবং দ্বিতীয়, আমার ধারণা তাদের মনের অগোচরে এটাও কোথাও রয়েছে যে ঘোষণা করেও বিশেষ লাভ নেই, কারণ 50-এর নিচে বিজেপির আসন এমনিই চলে যেতে পারে, যার ফলে ঘোষণা করি না করি কিছু যায় আসে না, অতএব ওইটুকু আর করলাম না। দ্বিতীয়ত, গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে যদি বলি, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মূলত যে সেক্টরগুলির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে তাতে একদম সরাসরি আমেরিকার ইকোনমির যতটা ভালো হবে সেইটা মাথায় রেখেই পুরোটা করা হচ্ছে। এখানে ফার্মা ইন্ডাস্ট্রির বিষয় সংক্রান্ত যে কটা ঘোষণা হলো, আপনি খেয়াল রাখবেন যে ওষুধের যে কাঁচা মাল তা সবচেয়ে বেশি, মানে যতগুলি দেশ তারা প্রডিউস করে তার মধ্যে ভারত অন্যতম। এবার এই ওষুধের কাঁচামাল তাদের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে মার্কেটে আনবার মতো করে তৈরি করে যে কটি দেশ, তার মধ্যে আবার আমেরিকা অগ্রগণ্য। অর্থাৎ কাঁচামাল তৈরি করব আমরা, পাঠাবো আমেরিকার কাছে, তারা সেটাকে ওষুধ বানিয়ে 10 গুণ 20 গুণ 100 গুণ 200 গুণ, যার কোনো পরিসীমা নেই, সেটা বানিয়ে আবার ফেরত দেবে আমাদেরই মার্কেটে। কারণ মনে রাখবেন, ভারত কিন্তু অন্যতম বৃহৎ কনজিউমারদের মার্কেট। এখানে বিজেপি সরকার লাগাতার একদিকে হিন্দু মুসলমান বাইনারি তৈরি করে আমাদেরকে ব্যস্ত রেখে তার পেছনে আড়ালে যেটা করে চলেছে, যে লাস্ট ম্যান বলতে যেটা বোঝায় তাদেরকে কনজিউমারে পরিণত করেছে। যে মিডল ইনকাম গ্রুপ বা লোয়ার মিডল ইনকাম গ্রুপ রয়েছে তারা মূলত কনজিউমার শ্রেণীতে পরিণত হয়েছে, এবং একদম যারা গরিব, যাদেরকে আমরা লাস্ট ম্যান বলতে পারি, তারা একাধারে কনজিউমার এবং সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে, সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে তারা ওই মানে 10 মিনিটে পৌঁছে দেবো, 5 মিনিটে পৌঁছে দেবো, এই সব করে তারা তাদের জীবন গুজরান করছেন। স্থায়ী আমানত বলতে যেটা বোঝায় সেটা লোয়ার ইনকাম থেকে শুরু করে মিডল অবধি কেউই তৈরি করতে পারছেন না। এবং যে প্রীতমের কাছে একটু আমি জানবো যে আজকের বাজেট কিরকম মনে হলো প্রীতম? অসাধারণ বাজেট, এবং বিকশিত ভারতের জন্য যে বাজেট হওয়া দরকার সেরকমই বাজেট। এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই বাজেটের ঝুলিতে, নির্মলা সীতারামনের ঝুলিতে অনেক কিছু ছিল। আমি এক এক করে বলি। যেমন ধরুন, আজকে এই ফার্মাসিউটিক্যাল নিয়ে বলছিল 10,000 crore রুপিসের একটা ফার্মাসিউটিক্যালের ওখানে ইনসেন্টিভ স্কিম রেখেছে, যেখানে আমাদের যে আপনার এনআইপিআরগুলো আছে সেই এনআইপিআরও এখানে যেমন পানিহাটিতে আছে, সেই এনআইপিআর 7টা এনআইপিআর ডেভেলপ হবে, তার মধ্যে আমাদের পানিহাটি পশ্চিমবঙ্গের সেই এনআইপিআরও ডেভেলপ হবে। নিউ জুট স্কিম বা অ্যানাউন্স হয়েছে। আপনারা জানি আমাদের পশ্চিমবঙ্গ জুট ইন্ডাস্ট্রির উপর অনেকটা আছে, এবং এই জুট অ্যানাউন্সমেন্টে এই পশ্চিমবঙ্গের চাষির থেকে শুরু করে কনজিউমার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যেগুলো ধুঁকতে বসেছে তৃণমূলের বিরুদ্ধচারণে, তৃণমূলের তোলাবাজিতে, সেগুলো ভালো হবে। এবং আজকে প্রায় 200 লিগাসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার যেগুলো বলে, যেগুলো যেরকম সেই বিধান রায়ের আমলে আমরা দেখেছিলাম দুর্গাপুরের থেকে শুরু করে সব জায়গায় কীভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, সেই লিগাসি ক্লাস্টারগুলো, তার মধ্যে দুর্গাপুর অন্যতম, সেখানেও বিশালভাবে ডেভেলপমেন্ট হতে চলেছে। এবং নিউ ফ্রেট করিডোর, যেটা আপনার ডানকুনির থেকে সুরাট, সেটার জন্য ওয়েস্ট বেঙ্গল বেনিফিট হবে। ডানকুনিটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। আর একটা যেটা সবচেয়ে দারুণ জিনিস, যেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য আপনার এই টিভির মাধ্যমে আমরা বলতে চাইছি, যে প্রধানমন্ত্রী বুলেট ট্রেন অ্যানাউন্স করেছেন ফ্রম শিলিগুড়ি টু বারাণসী।
তো সেটা একটা দারুণ আমাদের জন্য সুখবর যে আমরাও কিছু ঘন্টার মধ্যে আমরা বারাণসী এবং বারাণসী থেকে দিল্লিও যেহেতু অ্যানাউন্স হয়েছে, তো আমরা এখান থেকে দিল্লি কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাব এবং সেটা বুলেট ট্রেন হবে। আমরা এই বিকশিত ভারতের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গও হবে। 2026-এ আমাদের গভর্নমেন্ট আসতে চলেছে, তো একসাথে ডবল ইঞ্জিন সরকার হয়ে এখানে আমরা বুলেট ট্রেন চেপে কয়েক ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাব। তো এবার আরও বলেছি যে আপনার 5 স্টেট মেডিকেল ট্যুরিজম হাব হবে। এই 5 স্টেটটা মেডিকেল ট্যুরিজম হাবের মধ্যে কলকাতার যে কিছু প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে তার থেকে শুরু করে এখানে যে অনেক মেডিকেল কলেজ আজকে গড়ে উঠছে, প্লাস আরও প্রায় আমরা জানতে পেরেছি প্রায় 7-8টা মেডিকেল কলেজ নতুন হওয়ার জন্য প্রপোজাল পাঠিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, তারাও সবাই বেনিফিট হবে। এবং এই যে মেডিকেল ট্যুরিজম পুরো ইস্টার্ন জোনে শুরু হয়েছে, যেটা বলা হচ্ছে যে লুক ইস্ট পলিসি, সেই লুক ইস্ট পলিসিতে এইখানে আমাদের পশ্চিমবঙ্গ খুবই বেনিফিট হবে। এবং একটা বলিনি, কারণ পশ্চিমবঙ্গের জন্য কী কী আছে ঝুলিতে বলতে হবে, তো মানুষকে জানাতে হবে। তো আপনার প্রত্যেকটা মেয়েদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আপনার হোস্টেল করতে হবে, গার্লস হোস্টেল। এবং আপনারা জানেন সি বলে একটা শুধু মহিলাদের জন্য একটা তোমার স্কিম নিয়ে এসছে, সেরকমভাবে সি মার্ট হতে চলেছে প্রত্যেকটা ক্লাস্টারে। এবং ধরুন এই যে আপনাকে এর আগেও বললাম যে আপনার ডেভেলপমেন্ট অফ 5 ট্যুরিজম ডেস্টিনেশন ফর ইস্টার্ন জোন, এবং তার ক্লাস্টারটা তার মেন ফোকাস হবে দুর্গাপুর। সেখানে প্রায় এই পুরো ইস্টার্ন জোনে প্রায় 4000 বাসের প্রকল্প নিয়ে আসছে নরেন্দ্র মোদী সরকার। তো এরকম করে আজকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিকশিত ভারতের জন্য যা যা দরকার, ফ্রম স্টুডেন্ট টু কৃষক, ফার্মার্স টু ইন্ডাস্ট্রি, সবার জন্য যা যা দরকার একটা সত্যিকারের সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে ভারতবর্ষকে বিরাসত এবং বিকাশ, মানে আমাদের ঐতিহ্য ট্র্যাডিশনের সাথে যে আমাদের যে এগিয়ে যাবার যে পলিসিগুলো নিয়ে এসেছে সেগুলো। এবং দাদা একটু আগে বললেন না, এই ডলারের সাথে আমাদের ইকোনমির যে একটা ব্যাপার থাকে, এই ব্যাপার এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে আজকে রুপিতে আমরা অনেক কিছু ট্রানজাকশন করছি, আমরা তেল থেকে শুরু করে অনেক কিছু বাই রুপিসে আমরা ট্রানজাকশন করছি। আজকে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবী সারা পৃথিবী ডি-ডলারেশনে যাচ্ছে, সেই ডি-ডলারেশনের মধ্যে ভারতবর্ষ আছে। তো সুতরাং ওই ইকোনমির ক্ষেত্রে ডলারের সাথে আপনার রুপির যে কম্প্যারিজন, এগুলো বন্ধ হোক, নতুন করে ইকোনমি ভাবা হোক, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা সনাতনী ইকোনমি, সেটা আজকে ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাবে। একদমই একটা লাইন বলি, ওই যে বুলেট ট্রেন ইত্যাদির কথা বললো প্রীতম, এটা বলেছে আমার খুব ভালো লাগলো। শুধু ডবল ইঞ্জিনের প্রসঙ্গ উঠতে একটা জিনিস মনে পড়ে গেল, মাত্র পরশুদিন সন্তোষ ট্রফি চলছে আসামে, ডবল ইঞ্জিন সরকার, আমাদের বাংলার দল স্টেডিয়াম থেকে হোটেলে ফিরেছে 12 ঘন্টা পর। এটা ডবল ইঞ্জিন আসামে হয়েছে, তারা আমাদের বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে, আর তাদের ডবল ইঞ্জিন রাজ্যে আমাদের বাংলার দল 2 ঘন্টা রাস্তা পেরিয়েছে 12 ঘন্টা পর। এই নিয়ে তারা কোনো উত্তর তারা দিতে পারবে? প্রীতম এক লাইন, আমি জানি বাংলার কথা বললে, আমি জানি বাংলার কথা বললে তোমার গায়ে লাগবে। বুলেট ট্রেন গুজরাটে ঘোষণা হয়েছিল 10 বছর আগে, বুলেট ট্রেন 10 বছর আগে ঘোষণা হয়েছিল গুজরাটে। গুজরাটে আজ অব্দি বুলেট ট্রেন হয়েছে? গুজরাটে আজ অব্দি বুলেট ট্রেন হয়েছে? গুজরাটে ভাই বুলেট ট্রেন কবে ঘোষণা হয়েছিল? গুজরাটে বুলেট ট্রেন কবে ঘোষণা হয়েছিল বলো না? গুজরাটে বুলেট ট্রেন কবে ঘোষণা হয়েছিল? এই আলোচনাতেই থাকবো, এই আলোচনাতে আমরা থাকবো। একটা ব্রেকের পর ফিরছি, অবশ্যই আমরা এই আলোচনা কন্টিনিউ করবো এবং আলোচনাতে থাকবো। একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंद आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़े। When you're pointing one finger on other, you also have to understand that there are 3 fingers which are pointing towards yourself. Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. দুর্নীতি ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঁধলেন অমিত শাহ। বললেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা, সেই কারণেই কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অথচ রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েই চলেছে। একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন দুর্নীতির অভিযোগেই। शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला,
नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তাহলে কোনো দুর্নীতিগ্রস্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার চ্যালেঞ্জ গ্রহণ করুন। তারপরে অবশ্য নিজেই উত্তর দিয়ে বলেন সেটা হবে না, কারণ দুর্নীতিগ্রস্তরা ভাইপোর নাম বলে দেবেন। चैलेंज लेकर जाता हूं, आपकी अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चटर्जी, अजीत मैती, मदन मिश्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम बदल देंगे, भतीजे का नाम। অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল শিবির। ফিরে এলাম বিরতির পর। আপনারা জানেন যে আজই নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশ করেছেন নবমবারের জন্য, এবং অবশ্যই বাজেটের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এবং সেখানে কেন্দ্রীয় বাজেটে কোন দিকে গুরুত্ব দিল এবারে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কোন খাতে গুরুত্ব বেশি দিল কেন্দ্রীয় সরকার। এবং সামনেই 4 রাজ্যে ভোট রয়েছে, সেখানে আসাম রয়েছে, কেরালা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এবং পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই বিজেপির কাছে পাখির চোখ, এবং সেখানে দাঁড়িয়ে ভোটমুখী কোনো প্রকল্পের কথা ঘোষণা করলো কিনা নির্মলা সীতারামন, করলেন কিনা নির্মলা সীতারামন, এদিকেও কিন্তু আমাদের গোটা বঙ্গবাসীর নজর ছিল। আমরা এই নিয়ে আজকে আলোচনা করছি। প্রীতম, তুমি যেমনটা জানাচ্ছিলে, আজকে বিকশিত ভারত করতে গেলে বিকশিত পশ্চিমবঙ্গ করতে হবে। এর আগে যেমন বললাম পশ্চিমবঙ্গের জন্য কী কী ঝুলিতে আজকে নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, এরপরেও আরও কিছু আপনার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা পশ্চিমবঙ্গও আছে, তার জন্য প্রায় 1018 কোটি টাকা আজকে ঘোষণা করা হয়েছে। কলকাতা মেট্রোর জন্য 529 কোটি টাকা নতুন করে ঘোষণা করা হয়েছে। ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার যেটা কলকাতায় এখানেই আছে, তো তার জন্য প্রায় 486 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জন্য আমরা জানি আপনার দক্ষিণেশ্বরের ওখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং বিগেস্ট ইনস্টিটিউট, যেখানে প্রথম আপনার কম্পিউটার এসেছিল সারা ভারতবর্ষে, সেখানে থেকে আপনার তাড়িয়ে দেওয়া হয়েছিল এই কমিউনিস্টরা। তো সেখানের জন্য আজকে 332 কোটি টাকা নতুন ইনভেস্টমেন্ট তার জন্য করেছে। কলকাতা পোর্টের জন্য আমরা জানি প্রায় অনেক ডেভেলপমেন্টের মধ্যে কলকাতা পোর্টও ডেভেলপ হচ্ছে। আজকে কলকাতা পোর্টের থেকে শুরু করে যে আমাদের পাশে এই আপনার হুগলিতে ওখানে একটা রিভার পোর্ট হচ্ছে, এবং কলকাতা পোর্টের থেকে আমরা জানি যে আন্ডারগ্রাউন্ডে রাস্তা করে এর একটা প্রপোজ আছে, এবং সেটা ডিপিআর তৈরি হচ্ছে, সেটা একদম ডাইরেক্টলি এনএইচে চলে যাবে। তার কারণ হচ্ছে ওল্ডেস্ট পোর্ট এই কলকাতা, যেটা কনজাস্টেড হয়ে যাচ্ছে, বড় বড় গাড়ি ঢুকতে পারছে না, সেই ডেভেলপ করার জন্য ওরকম একটা ডেভেলপমেন্ট স্কিম নিয়ে এসছে, এবং তার জন্য নতুন করে আরও টাকার সাথে এই 150 কোটি টাকা এক্সট্রা ধার্য করা হয়েছে ফর কলকাতা পোর্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা, এই সল্টলেকে তোমার এখান থেকে কয়েক 1 কিলোমিটার দূরত্বে, তার জন্য 92 কোটি টাকা নতুন করে বাজেটে ধার্য করা হয়েছে। আমরা জানি যে সত্যজিৎ রায়, যিনি আজকে অস্কার নিয়ে এসেছিলেন, আমাদের বাংলা বাঙালির মান বাড়িয়েছিলেন এবং বাংলা বাঙালির গর্ব, সেই সত্যজিৎ রায়ের ফিল্ম ডিভিশন যে ইনস্টিটিউট এই আমাদের ওখানে আছে, আমাদের সাউথ কলকাতাতে, তার জন্য প্রায় 90 কোটি টাকা নতুন করে ধার্য করা হয়েছে এই বাজেটে। বেঙ্গল কেমিক্যাল আমরা জানি ওয়ান অফ দ্য মানে আমাদের বাংলার বেঙ্গল কেমিক্যাল লিগেসি ঐতিহ্যবাহী একটা ইনস্টিটিউট, সেখানে তার জন্য ডেভেলপমেন্টের জন্য 25 কোটি টাকা আপনার ধার্য করা হয়েছে। তো সুতরাং আজকে পশ্চিমবঙ্গের জন্য ডেভেলপ থেকে শুরু করে, ওখানকার ট্যুরিজম থেকে শুরু করে, কানেক্টিভিটি থেকে শুরু করে, এখানকার কৃষক থেকে শুরু করে সবার জন্য ডেভেলপমেন্ট স্কিম আজকে নিয়ে এসেছেন। আমরা জানি আজকের বাজেট কেমন লাগলো? না দেখুন, এতক্ষণ আলোচনা শুনছিলাম, আজকের বাজেটটা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর নিজের একটা মন গড়া বাজেট। গোটা দেশের মানুষের মন বোঝার চেষ্টা করা হয়নি। এটা মনে রাখতে হবে যে আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে প্রথম কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে।
সেই জায়গায় দেখা যাচ্ছে কর্পোরেটের দিকে ঢুকে আছেন অর্থমন্ত্রী। কারণ এখনো পর্যন্ত সারের দাম, ডিজেলের দাম বৃদ্ধি হবে, ট্রাক্টরে 12% ট্যাক্স চড়ানো হচ্ছে। একটা ট্রাক্টর, গোটা দেশের কৃষির কাজে এখন সবচেয়ে বেশি ট্রাক্টর ব্যবহার করা হয়। সারের দাম এবং ডিজেলের দাম সেখানে বাড়ছে। এমএসপির ব্যাপারে, মিনিমাম সাপোর্ট প্রাইসের ব্যাপারে কোনো গ্যারান্টির কথা সেখানে বলা হয়নি। আমদানি কত বেশি হবে তার উপরে জোর দেওয়া হয়েছে। আমাদের দেশের যেটুকু শিল্প বেঁচে আছে তারা কি করে রপ্তানি করবে, কৃষিজাত পণ্য কি করে রপ্তানি করবে, সে বিষয়টা দেখা হয়নি। শহরে যে গরিব মানুষগুলো বাস করে তাদের বিষয়টা ভাবা হয়নি। পরিযায়ী শ্রমিক সম্পর্কে কোনো কথা এখানে উল্লেখ করা হয়নি। রেশন এবং রেগাতে যে বিষয়টা গুরুত্ব দরকার তা তো আমাদের এবং কোনো বরাদ্দ বাড়ানো হয়নি। ডাল থেকে এই পর্যন্ত ট্যাক্সের কথা হচ্ছে, জন্য দেওয়া হচ্ছে। যারা নুন তেল কেনেন তাদের যে প্রতিদিন যে জিএসটি দিতে হচ্ছে, গেলেই 1 টাকার জিনিস কিনলেও ট্যাক্স দিতে হচ্ছে, সেই ট্যাক্স গুলো ছাড় দেবেন এটা আমরা আশা করেছিলাম। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার, নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, সেই কর্মসংস্থান কোথায়? নির্মলা সীতারামন একটা আজকে হাস্যস্কর প্রস্তাব রাখলেন, উনি গাইড বৃদ্ধি করবেন। গাইড কোথায় লাগে? পর্যটন ক্ষেত্রে গাইড দিলে আমাদের হিস্টোরিক্যাল প্লেস গুলোতে গেলে যে পরিমাণ গাইড আছেন তারাই কাজ পাচ্ছেন না। উনি নতুন করে গাইড তৈরি করে গাইড কোথায় কোথায় গাইডের কর্মসংস্থান হবে, এটা একটা জোক মনে হয়েছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সরকারের দৃষ্টিভঙ্গি, জাস্ট এ মিনিট, সরকারের দৃষ্টিভঙ্গি, যারা ফরেন ট্যুরে যাবেন, বিদেশ বাড়াতে যাবেন, তাদের 5% থেকে 2% করে দেওয়া হলো ট্যাক্স। আরে প্রতিদিন লোকাল ট্রেনে, আর আমরা যারা ভারতবর্ষে ভ্রমণ করছি ট্রেনে এবং জায়গায়, সেখানে ভাড়া বৃদ্ধি হচ্ছে, লাফিয়ে ভাড়া বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এই সরকারের মনোভাবটা হচ্ছে কর্পোরেটদের জন্য। যারা বিদেশ ভ্রমণেও খরচা কমানো হয়েছে, তেমন ভাবেই লেখাপড়া এবং চিকিৎসার খরচও কমানো হয়েছে। তাপসবাবু আপনার কাছে আসবো। সুদীপবাবু, আপনার 82 জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হয়েছে। 82টা জীবনদায়ী ওষুধ, মানুষ যাবে কোথায়? জীবনদায়ী ওষুধ কিনবে কি করে? 82টা জীবনদায়ী ওষুধের দাম। তাপসবাবু, 7টি বিরল রোগের ওষুধের দাম কমানো হয়েছে, সেখানে ক্যান্সারের 17টি ওষুধের দাম কমানো হয়েছে। বলছেন না, আরে ইন্ডিজোটকার কত হেল্প করবেন বলুন না। সুদীপ বাবুর কাছে যাব। সুদীপ বাবু, আপনার কি মনে হলো আজকের বাজেট ভোটমুখী না জনমুখী, কি মনে হলো? বেশ, সুদীপ বাবু আপনার প্রতিক্রিয়া নেব। ভোটমুখী না জনমুখী এবারের বাজেট? দেখুন, এই যারা আপনাদের সাথে প্যানেলে আছেন তারা প্রায় অনেকক্ষণ বলার পরে আমি সুযোগ পেলাম। তো বাজেটটা কি হয়েছে সেই বিষয়ে এত টেকনিক্যাল আলোচনায় না গিয়ে আমি শুধু একটা বলতে চাই, আপনারা আমার রূপকটা একটু ধরার চেষ্টা করবেন। যে পর্তুগিজরা যখন আমাদের ভারতবর্ষের মূলত এই প্রাচ্যের সঙ্গে বাণিজ্য শুরু করে, সেই পর্তুগিজদের অত্যন্ত লাভজনক ব্যাপারটা বুঝতে পেরেই ব্রিটিশরা ভারতবর্ষের এই অর্থাৎ এই যে বিরাট প্রাচ্য, এই প্রাচ্যের সঙ্গে বাণিজ্যে ইন্টারেস্টেড হয়। এবং আপনারা জেনে থাকবেন যে 1599 সালের 22শে সেপ্টেম্বর মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স নামে একটা বণিক সভা গঠিত হয়, যেটা পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত হয়। এবং এই পলাশির যুদ্ধের পরে যখন দেশে একটা স্বাভাবিক বিপ্লব শুরু হয়, তখন ব্রিটিশরা মনে করে যে এটা শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছেড়ে রাখাটা ঠিক নয়। অর্থাৎ এই যে প্রচুর মুনাফা, এই মুনাফাটাকে আরো সেন্ট্রালাইজড করার দরকার আছে, শোষণের যন্ত্রটা বদলানো দরকার। তো আজকের এই বাজেট দেখে আমার মনে হচ্ছে যে, একটু আগেই একজন মাননীয় প্যানেলিস্ট বলছিলেন যে ভারতবর্ষের তো 3 জন লোকের হাতে ভারতবর্ষের 85% যে সম্পদ, সেই সম্পদটা কুক্ষিগত হয়ে আছে। অর্থাৎ সেটা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষণ হচ্ছিল। সেটা দেখে আমেরিকা ভারতবর্ষের এই যে বিরাট বাজার, সেই বাজারের ওপর একটা ভীষণ রকমের চাপ তৈরি করে এবং সেখান থেকে সে এই আয়কর নেওয়ার চেষ্টা করতে থাকে। তো কেন করতে থাকে না? যেভাবে বিজেপির সময় ভারতবর্ষের মূল সম্পদটা 3 জন লোকের হাতে কুক্ষিগত হয়েছে, এই বাজেটে তার থেকে কোনো নিষ্কৃতি মিলছে বলে আমার মনে হচ্ছে না। এবং যেটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ওপরে কোনো ভাইব্রেশন, কোনো রেজোনেন্স এই বাজেটে নেই। আমি অবাক হয়ে গেলাম
যারা প্রতিনিয়ত ভারতবর্ষের যে 65% অর্থনীতি যা অসংগঠিত ক্ষেত্রে দাঁড়িয়ে আছে, এবং মনমোহন সিংজির সময় অসংগঠিত ক্ষেত্রের অর্থনীতি অত্যন্ত স্ট্রং ছিল বলে ভারতবর্ষের মতো দেশে ইউরোপের বিভিন্ন জায়গায় একটা অর্থনৈতিক ক্ল্যাশ হওয়া সত্ত্বেও, লেম্যান ব্রাদার্সের মতো ব্যাংক বসে যাওয়া সত্ত্বেও ভারতবর্ষের অর্থনীতি একটা স্থিতিশীল জায়গায় ছিল। কেন না সেখানে অসংগঠিত ক্ষেত্রের অর্থনীতিটা অত্যন্ত জোরদার ছিল। আজকে অবাক হয়ে গেলাম এই কর্পোরেট ঘেঁষা যে অর্থনীতি, সেখানে অসংগঠিত ক্ষেত্রের অর্থনীতির মানুষদের ক্ষেত্রে কোনো ঘোষণা নেই, কোনো কথা নাই। যেখানে নোটবন্দি এবং আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছি অতিমারির সময় এবং নোটবন্দির পরে ভারতবর্ষের যেটা মুটে মজুর অর্থনীতি, সেই অর্থনীতি একদম শেষ হয়ে গেছে, একদম বসে যাচ্ছে। সেখানে আমরা নির্মলা সীতারমণের কাছ থেকে অসংগঠিত ক্ষেত্রের অর্থনীতির ব্যাপারে কোনো আলাপ আলোচনা শুনতে না পেরে কার্যত হতাশ। এবং এই যে আপনারা এখনই বলছিলেন যে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে, এবং আমার বন্ধু বিজেপির যিনি ছিলেন তিনি বলছিলেন, আইএসআই এর কথা বলছিলেন। আইএসআই সম্পর্কে ওনার বিশেষ জানা নেই। আইএসআই ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীর একটি অত্যন্ত মেধাবী মানুষদের জন্য যেখানে মেধার চাষ হয়, সেইখানেও আজকে একাডেমিক কাউন্সিল ভেঙে দিয়ে সেখানে বিজেপি আরএসএস এর লোক বসানোর চেষ্টা করছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে এই আইএসআই এর ওপরেও কিন্তু একটা অবরোধ তৈরি করা হচ্ছে। আর একজন কলেজের শিক্ষক হিসেবে আমি প্রতিনিয়ত দেখছি যে শিক্ষা আমাদের প্রাইমারি বিদ্যালয়ের চৌকাঠ থেকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চ অব্দি বিস্তৃত ছিল, এবং যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের এতদিন প্রবহমান ছিল, আপনি কলেজ স্ট্রিটের কলেজগুলোতে ঘুরে দেখুন, আজকে কোনো বিষয়ে কোনো সাম্মানিক স্তরে কোনো ছাত্র নেই। তার কারণ অতিমারির পরে যেভাবে ইকোনমি চেঞ্জ করেছে, তাতে গার্জেনরা মনে করছে না যে তাদের ছেলে মেয়েদেরকে কলেজে পাঠালে তারা একটা শিক্ষা নিয়ে তারা একটা চাকরি করতে পারবে। অর্থাৎ যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বনেটটা ভেঙে পড়ছে, সেই জায়গায় সরকারের কোনো নজর নেই। এবং তার সাথে এটাও বলি যে সমাজে এই শিক্ষা দুর্নীতি নিয়ে যে রকম রেজোন্যান্স তৈরি হয়েছে, যে হতাশা কাজ করছে, এবং পরপর তারপরেও স্কুল সার্ভিস কমিশনের যে কোনো রকম রেকটিফিকেশন নেই, এতে আমরা বুঝতে পারছি এই যে উচ্চ শিক্ষা, অর্থাৎ আবারও বলছি, যেটা প্রাইমারি শিক্ষার চৌকাঠ থেকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চ অব্দি বিস্তৃত ছিল, সেটা একমাত্র শেষ ইনিংস ব্যাট করছে। সেই দিকে সরকারের কোনো নজর নেই, এবং নজর যে ওনারা দেবেন। বাবু, আপনার কাছে আমি ফিরবো, আপনার কাছে আবার আমি বক্তব্য নেব, প্লিজ প্রত্যেককে বলার সময় দিতে হবে। সুদীপ বাবু, আপনার কাছে আমি ফিরবো। কৃষ্ণদা, একটু আলোচনায় আসি। এবারে মানে কেন্দ্রীয় বাজেট কোন খাতে মনে হলো যে এবারে গুরুত্ব বেশি দিল কেন্দ্রীয় সরকার? অর্থাৎ খরচার ব্যালেন্সটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে একদিকে জনমুখী প্রকল্পের দিকে বেশি গুরুত্ব দিল, নাকি বিনিয়োগ সংস্কারের বেশি দিকে গুরুত্ব দিল? না না, এখানে সত্যি কথা বলতে কি, আমার পূর্ববর্তী বক্তারা যারা বলছেন সবটাই নেগেটিভ বলছেন। নেগেটিভ অবশ্যই, এটা পুরোপুরি নেগেটিভ নয়, অনেকটাই পজিটিভ আছে এই বাজেটের মধ্যে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে সবই নেগেটিভ। এর মধ্যে পজিটিভ যে ব্যাপারটা হচ্ছে খরচাগুলো তো করছেন, মানে বুস্ট, মানে এগ্রিকালচারকে ওই বললে এগ্রিকালচার খাতে কোনো ব্যয় হয়নি, এআই টুলস ইউজ করছেন টু বুস্ট এগ্রিকালচার, তো উনি পরিষ্কার বললেন। তো এগ্রিকালচার খাতে ব্যয় করেছেন উনি, ট্যুরিজমের দিকে চোখ দিয়েছেন, আবার খেলো ইন্ডিয়া প্লেয়ারদের দিকেও লক্ষ্য রেখেছেন, প্রমোট স্পোর্টস ট্যালেন্ট। ফেমা বলছেন রিভাইজ করবেন, রিভাইজ করবেন, সব কিছুর দিকেই উনি করেছেন। এখানে কোনো এরকম বাজেট উনি করেনি। আমার বক্তব্যটা অন্য ছিল। আমার বক্তব্যটা ছিল হচ্ছে ভারতবর্ষে যে তিনটে জিনিস এখন খুব দরকার, তার মধ্যে একটা অবশ্যই আনএমপ্লয়মেন্ট। সে আনএমপ্লয়মেন্ট নিয়ে খুব একটা কথা বললেন না, যদিও ইনডাইরেক্টলি আনএমপ্লয়মেন্ট কিছুটা বাড়লেও বাড়তে পারে। আর আমি জানি না 3 জন লোকের হাতে কি আছে, আমি কেউ বললো, উনি বললেন, আমি জানি না। 10% লোকের হাতে দেশের 65% ওয়েলথ, এ তো কংগ্রেস আমলেও ছিল, আগেও ছিল, আজও আছে, এটা নতুন কিছু নয়, এ তো আশ্চর্য আবার কিচ্ছু নেই, এ তো বরাবরই ছিল। তো সেটাই, যাই হোক, তা আরও অনেক কিছুতে উনি সত্যি কথা বলতে কি যুবশক্তি, মেডিকেল, ক্ষুদ্র শিল্পের জন্য তো 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেটা বলছি, এসএমই গ্রোথ ফান্ড যেটা করেছেন উনি তো অবশ্যই বলেছেন। কে বলেছে এমএসএমইর জন্য করেননি? সেখানে একটা স্বনির্ভর ব্যবসা করা যাবে, সেই জায়গাটা খুলবে। এমএসএমই ভারতবর্ষের 35 to 40%
জায়গাটা অধিকার করে বসে আছে। তো এমএসএমইকে উনি তো নিশ্চয়ই বুস্ট আপ করার জন্য 10,000 কোটি ফান্ড দিয়েছেন, তো করেছেন তো, অবশ্যই করেছেন। কে বলেছে করেন? নিশ্চয়ই করেছেন। তো এমএসএমইর জন্য করেছে, এমএসএমই না করলে ভারতবর্ষ ধসে যাবে, এই পয়েন্টটা উনি ঠিক বলেছেন। কিন্তু এটাও ঘটনা যে উনি মোটামুটি সবই করেছেন। আমার ছোট্ট করে একটা প্রশ্ন হচ্ছে, যারা গ্রোথ মানে বোঝে না, যারা ইনফ্লেশন মানে বোঝে না, যারা ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট মানে বোঝে না, সেই গরিব মানুষগুলো, তাদের কাছে তো দিন আনি দিন খায়ের ব্যাপার আছে। তাদের কাছে এই বাজেটে আমার মনে হয় না কোনো মানে যে খুব একটা আশা ভালো কিছু, হ্যাঁ দিশা কিছু। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা এগুলো বুঝি, আমরা এগুলো বলতে পারি। দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি বলেছেন সাস্টেন ইকোনমিক গ্রোথ, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু সবকা সাথ সবকা বিকাশ করা কি অত সোজা 150 কোটির দেশে? সেই জন্য আরও কিছু, লোকের হাতে টাকা নেই, তো লোকের হাতে টাকাটা তো দিতে হবে। লোকের হাতে যদি টাকা না থাকে তাহলে তাহলে লোকে খরচাটা করবে কোত্থেকে? ইনকাম ট্যাক্স ভারতবর্ষে কতজন দেয়? কত পার্সেন্ট লোক ইনকাম ট্যাক্স দেয়? তো ইনকাম ট্যাক্স ওটা তো একটা দিক হলো। ইনকাম ট্যাক্স নিয়ে উনি বললেন যে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট হলো বা অন্য যে কোনো সুযোগ সুবিধা দিলেন, বিদেশ বেড়াতে কতজন লোক যায়? সুতরাং আমি বলছি ইন জেনারেল ইকোনমিক্সের দিক থেকে বিরাট কিছু উন্নতি আমার চোখে পড়লো না। আদারওয়াইজ ইট ইজ আমি বলতে পারি একটা মোটামুটি ভালো বাজেট, যেরকম প্রতিবার করেন এবারও তাই করেছেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না। বেশ, দেবাশিস কিছু বলতে চাই। আমি একটু কৃষ্ণবাবুকে মানে আমি দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে, আপনি বলছেন যে স্মল স্কেলের জন্য করা হয়েছে 10 লক্ষ, এটা আগেও ছিল, এটা নতুন করে উনি কিছু করেননি। এটা আগেই এমএসএমইদের জন্য অনেক কিছু ছিল, তার মধ্যে এগুলো ছিল। কিন্তু এগুলো সমস্ত কিন্তু ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে এটা দেখতে হবে। যতক্ষণ না ইমপ্লিমেন্টেশন হয় ততক্ষণ কিন্তু এমএসএমইর কোনো গ্রোথ হয় না, এমএসএমই দাঁড়িয়ে ওঠে না, বা ইকোনমি গ্রোথ হয় না, ইকোনমি সেই স্তম্ভটা আসে না। মানে এই জায়গাটা আমি মানে যেটা আপনার আগের বক্তা বলছিলেন, উনি কিন্তু রাইটলি আইডেন্টিফাইড যে কিছু জিনিস বলা আর কিছু জিনিস ইমপ্লিমেন্ট করার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি বলে দিলাম, কিন্তু সেগুলো হয়েছে কতটা। মানে আমি আপনাকে আবার মনে করাচ্ছি যে এই যে জিডিপি আজকে বলছি গ্রোথ হয়েছে, তাহলে ট্যাক্স কালেকশন হলো না কেন? ফিসকাল ডিপোজিট এলো কোত্থেকে? মানে এই যে এগুলো তো সহজ সরল প্রশ্ন। সেখানে দাঁড়িয়ে আজকে কি দাঁড়ালো? সেখানে দাঁড়িয়ে ওনারা বলছেন যে বিদেশে গেলে আমি তোমায় ছাড় দেবো। কেন? স্বদেশের যে জায়গাগুলো আছে, আমি আমার দেশের ইকোনমিকে গ্রো করতে গেলে, আমার এখানে যে ট্যুরিজম, সেখানে গেলে আমি ছাড় দেবো না কেন? তাহলে মানে সেই জায়গা, এগুলো খুব সহজ সরল ভাবে আমি বলার চেষ্টা করছি। মোদি কিন্তু বারবারই তিনি বলেন যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর হতে হবে। দেখুন এগুলো উনি আমাদের প্রধানমন্ত্রী, আমি সেভাবে এতে যাব না। আমি বলছি, আমি ছোটবেলায় আমাকে জিজ্ঞেস করা হলো তুমি বড় হয়ে কি হবে, আমি বললাম আমি খুব ভালো ছেলে হব। মানে আমি এক মিনিট ভালো ছেলে হওয়া আর মানে স্পেসিফিক কথা বলতে হবে। তো আত্মনির্ভর ভারত মানে কি? আত্মনির্ভর মানে ভারত মানে কি এতটা বৈষম্য? আত্মনির্ভর ভারত মানে কি আমার এত আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট? আমার বিজেপির বন্ধু বলছিলেন, খুব অদ্ভুত লাগলো আমার, উনি সেই আমাদের মুখ্যমন্ত্রী যখন পিছনে হেঁটেছিলেন উনি বলছিলেন যে ডলারাইজেশন। এটা একটা ভালো, খুব সুন্দর কথাবার্তা। এটা একটা ভাবনা, এটাকে ইমপ্লিমেন্ট করতে প্রচুর সময় লাগবে, এটা তো সহজ জিনিস নয়। এটা চায়না করতে পেরেছে, চায়নার সেই জায়গাটা আছে, চায়নার যে ইকোনমিটা দাঁড়িয়ে আছে, চায়নার কাছে যে ডলার মজুত আছে, সেটা আমেরিকাও ভাবতে পারছে না কত ডলার মজুত আছে, কারণ এতদিন ধরে ও এই ব্যবসাগুলো করে গেছে। আজকে সেই জায়গায় যেতে গেলে চায়নার মতো তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আজকে চায়নার সেই ধক আছে, চায়না গুগলকে ওখানে এন্টারটেইন করে না, গুগলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে কি আছে ইন্ডিয়ার সেই সার্ভিস? মানে দিতে পারবেন আপনি সেই সার্ভিস? আমরা আজকে 90% যে ইউজ করছি আমাদের যে অনলাইন, আমরা যেটা বলি যে মোদির একটা সাকসেস যে আমরা অনলাইন টাকা ট্রান্সফার করতে পারি, তো অর্ধেক তো মার্কিন ব্যাংক দিয়ে হচ্ছে। আজকে অনির্বাণ যেগুলো বলছিল খুব একটা ভুল বলেনি, যে আজকে ট্রাম্প আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দিচ্ছে, আমরা সেই ট্রাম্পকেই একদিকে হেল্প করার সুযোগ করে দিচ্ছি। আর একটা কথা খুব ভালো বলেছেন উনি, যে আইএসআইয়ের মতো এরকম যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। যেখানে উচ্চ মেধার চাষ হয় সেখানে নিম্ন মেধা ঢুকিয়ে, সেটা তার শুধু কোয়ালিফিকেশন হচ্ছে আরএসএস বিজেপি, সেটা করে আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারে সমূলে বিনষ্ট করার চেষ্টা করছে, স্বাস্থ্য ব্যবস্থা বিনষ্ট করার চেষ্টা করছে। এটা কিন্তু খুব খারাপ দিক। এটা বাজেটের সঙ্গে হয়তো সম্পর্কিত নয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে এই বাজেটগুলো দেখে যে এগুলো হচ্ছে অনেকটা কি বলুন তো, আপনি সুন্দর জামা পরে এসছেন, ভিতরে আপনার কত খোসপাজরা আছে বোঝা যাচ্ছে না, জামাটা খুললে বোঝা যাবে খোসপাজরাগুলো কি। মানে আমার এইটাই বক্তব্য। সুদীপদার বক্তব্য নেব। সুদীপদা কিছু বলতে চাইছেন? না, ব্যাপারটা হচ্ছে যিনি বলছেন আমাকে যিনি একটু আগে বললেন, উনি ঠিকই বলছেন। উনি বলছেন যে কৃষাণুবাবু বলছিলেন যে এমএসএমইদের জন্য তো নিশ্চয়ই করেছে। আবার উনি পক্ষান্তরে বলছেন যে যারা প্রতিদিনের এই কচকচানি বোঝেন না, যারা সাধারণ মানুষ, যারা দিন আনি দিন খায়, তো দিন আনি দিন খায় এই সেক্টরটা তো ম্যাক্সিমামই অসংগঠিত। কিন্তু এমএসএমই নয় স্যার, তাদের জন্য তাদের জীবন ধারণের উন্নয়নের মাপকাঠিটা কি?
তারা এগোচ্ছে কোথায়? এমএসএমই ডেফিনেশনে তারা তো এগোচ্ছে না, ঠিক না? তারা এগোচ্ছে না। আর ব্যাপারটা হচ্ছে উনি একদিকে বলছেন এমএসএমইদের হেল্প করা হচ্ছে, আবার বলছেন দিনানি দিন খাই মানুষেরা এই বাজেটটার থেকে খুব একটা বেশি কিছু উপকৃত হচ্ছেন কিনা সেটা ওনারও ধারণার বাইরে। তাহলে যারা প্রতিদিন এই দিনানি দিন খায় তারা কি সংগঠিত? তারা তো অসংগঠিত। তারা এমএসএমই নয়, তারা তো অসংগঠিত। এমএসএমই কাকে কেন বলে? এমএসএমই নয়? আজকে এমএসএমই কাকে বলে সেই MSME ডেফিনিশন definition টা MSME নয় দাদা, সবটাই তো অসংগঠিত, Investment সবটাই তো অসংগঠিত, আরে ভাই, সবটাই তো অসংগঠিত। এমএসএমই ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট না, এমএসএমই মানে হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মাইক্রো স্মল মিডিয়াম। আপনি এমএসএমই বলছেন, আমি সেটাকে আরো লার্জার স্কেলে অসংগঠিত ক্ষেত্র বলবো। এমএসএমই তো অসংগঠিত নয়, ডিপেন্ড করে টার্নওভার আর ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট এন্ড মেশিনারির উপরে। অসংগঠিত ক্ষেত্রের মধ্যে বলতে দিন, অসংগঠিত ক্ষেত্রের মধ্যে একটা বিরাট অঞ্চল পড়ে। সেই বিরাট অঞ্চলের মানুষ কিন্তু এই বাজেটের খুব একটা উপকার পাচ্ছে না। দ্বিতীয় কথা, আমার যিনি আগের বক্তা বললেন যে দেখুন এই আইএসআই, আপনারা বলছেন তো এটা ডাইরেক্ট বাজেটের সঙ্গে সম্পর্ক নয়। আপনি আমাকে বলুন আত্মনির্ভর ভারতটা কখন হয়? মানুষ যখন তার শিক্ষায়, তার কৃষ্টিতে, তার সংস্কৃতিতে এবং রাষ্ট্র তাকে যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো যখন সে তার অর্থনৈতিক স্বাধীনতার বলে সেগুলোকে তার সুবিধা পেতে থাকে। এখানে তো শিক্ষাটাকে ক্রমশ দিনের পর দিন পুঁজিবাদীদের হাতে তুলে দেওয়ার একটা কনস্পিরেসি চলছে। ঠিক সেই জন্য আজকে আইএসআই এর মতো এত বড় প্রতিষ্ঠান, যেখানে নীনা গুপ্তার মতো একজন পৃথিবী বিখ্যাত গণিতজ্ঞ ঋতব্রত মুন্সি, এবং সেখানে আছেন আমাদের কিংসুক বিশ্বাসের মতো একজন এত বড় গণিতজ্ঞ, সেই সমস্ত মানুষগুলো যারা এই আইএসআই এর প্রতিদিনে মেধার উৎকর্ষ সাধনের চেষ্টা করে যাচ্ছেন, সেই উৎকর্ষতাকে সম্পূর্ণ রকম ভাবে একাডেমিক কাউন্সিলকে দখল করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের শিক্ষাকে সম্পূর্ণ রকম ভাবে এই অর্থনৈতিক যে চাকা তাকে কোনোভাবে হেল্প করতে ওনারা রাজি নন। বেশ সুদীপ বাবু। প্রীতম, আজকে যেটা বলছিলাম, তোমার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এডুকেশন, আজকে এই একটু আগে বলছিল না অসংগঠিত ক্ষেত্র, এই যেখানে আমাদের যে আমি লাস্ট কিছুদিন ধরে সুন্দরবন অঞ্চল বিভিন্ন জায়গায় গেছি, ওখানে দেখেছি যে আমাদের এখানে প্রচুর মৎস্যজীবীরা আছে। এর আগে কয়েকদিন আগে সিঙ্গুরে নরেন্দ্র মোদী এসে বলে গেছিলেন যে 20,000 কোটি টাকার একটা স্কিম আছে মৎস্যজীবীদের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। শুধু একমাত্র পশ্চিমবঙ্গে বিমাতৃসুলভ আচরণে বাঙালিদের মেরে ফেলার জন্য, বাঙালিদের সবচেয়ে বেশি অসুবিধা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বারবার চিঠি লেখার পরেও আজ অব্দি সেটা ইমপ্লিমেন্ট করেনি। তো এরকম এই মৎস্যজীবীদের জন্য প্রচুর স্কিম এই বাজেটে নিয়ে এসছেন। এবং এই আমি বলছিলাম মহাত্মা গান্ধী গ্রামীণ, মহিলারাও কাজ করতে পারবে। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল স্কিম নিয়ে এসছে। এছাড়াও আজকে এই বিকশিত ভারতের জন্য কৃষির সাথে আমাদের ইন্ডাস্ট্রি যেমন দরকার, সেই জন্য আজকে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন সে 2.0 আমরা দেখেছি। সেই সেমিকন্ডাক্টর মিশনের জন্য একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ইস্টার্ন জোনে আসামের মতো প্রদেশও আজকে সেখানে ইনক্লুডেড আছে। সেখানে প্রায় 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, টাটার মতো কোম্পানি করেছে। সেখানে আজকে সেমিকন্ডাক্টর আজকে মানে কয়েকদিন পর ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে গেছে, কয়েকদিন পর সেটা মার্কেটে চলে আসবে। তো সুতরাং সেখানে যখন ওই ইনভেস্টমেন্টগুলো হয় সেখানে তোমার জব থেকে শুরু করে সব রকম অপরচুনিটি হয়। আর সেই জন্যই আমাদের ইপিএফও ডেটা, সেই ডেটা প্রায় 17% বেড়েছে। তো ইপিএফও ডেটা কখন বাড়ে? যখন গ্রোথ বাড়ে, তার সাথে জব অপরচুনিটি বাড়ে, সেই জন্য ইপিএফও ডেটা বেড়েছে। আমাদের এখানে তোমার স্টার্ট আপ ইন্ডিয়া গ্রোথ বেড়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া বেড়েছে, সেই জন্য জব বেড়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া বেড়েছে। এই স্টার্ট আপ ইন্ডিয়াগুলো টাকা নিয়ে বা মুদ্রা যোজনা যে টাকাগুলো নিয়ে মানুষ কি করছে? তৃণমূলের মতো লুট করে ফেলছে না, এই লোনটা নিয়ে তো কেউ ডেভেলপমেন্ট করছে। এই মমতা ব্যানার্জি বাবা বলে যে সেলফ হেল্প গ্রুপে পশ্চিমবঙ্গ 1 নম্বর, আর সেলফ হেল্প গ্রুপে প্রত্যেকটা মানে 100% ম্যাক্সিমামটাই সেন্ট্রাল গভর্নমেন্ট তার তোমার গ্যারেন্টি হয় এবং তার বিনিময়ে লোন পায়। সেই লোন পেয়ে মানুষ কি করে? লোন পেয়ে তো সবটা চুরি করে ফেলে না, সেই লোন পেয়ে তো তোমার কাজ করে এবং তার জন্য জব জেনারেট হয়। তো সুতরাং আজকে যে ম্যাকুইলি থিওরিতে এতদিন ইকোনমি চলতো, তার থেকে বেরিয়ে এসে আজকে আমরা ভারতের মতো, ভারতের ভাবনাতে যেভাবে এগোচ্ছি, সেটাতে কিছু লোকের প্রবলেম হচ্ছে, বুঝতেও প্রবলেম হচ্ছে। সেই জন্য পশ্চিমবঙ্গ বুলেট ট্রেন হলেও তাদের অসুবিধা হয়। পশ্চিমবঙ্গে ভট্টাচার্য একটু বক্তব্য নেব। 12:30 শেষ হবে, 12:30 আমি বেরোবো। এই ডেটটা হ্যাঁ ডেটটা শেষ করবে তো? আমাকে চাবি কোথায় বেরোবে? আমার খুব বড় প্রবলেম। আরে না গুরু,
করতে পারি। তো দুর্গাপুর, শিলিগুড়ি এতে বঞ্চিত হয়েছে বাংলা, যেটা তারা অপেক্ষা করেছেন সেটা পাননি। বাংলা বঞ্চিত এই বাজেটে। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। তো দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। আমি একটু অনির্বাণের বক্তব্য নেব। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য যেমনটা বললেন যে দুর্গাপুর, ডানকুনি, শিলিগুড়ি এর জন্য করিডোরের কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে, তাহলে এগুলো তো বাংলার জন্যই ঘোষণা করা হয়েছে, বিকশিত করার বাজেট এই পশ্চিমবঙ্গ। দেখুন, বাঁহাতে পুজো দেওয়ার মতো করে পুজো দেওয়া, 3টে শহরের নাম উল্লেখ করে দিলেন এবং তাতে যেন গোটা বাংলা একেবারে উন্নতিতে ভেসে যাবে, এরকম একটা দাবি সৌমিক ভট্টাচার্য মহাশয় জানাচ্ছেন। কিন্তু এটা আমরা দেখব যে যদি বিগত বছরের বাজেট একবার লক্ষ্য করি, সেখানে বিহার, যেহেতু তাদের নির্বাচন ছিল বিগত বছরেই, সেইখানে যে পরিমাণের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা, আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, আপনি যদি সেটাকে একটা মাপকাঠি বলে ধরেন, তার তুলনায় পশ্চিমবঙ্গের 3টে শহরের স্রেফ নামোল্লেখ করাতেই শ্রমিকবাবুরা যে পরিমাণ আনন্দে ভেসে যাচ্ছেন, তাতে তাদের রাজনৈতিক অপরিপক্কতাই প্রমাণিত হয়। কারণ যে কোনো রাজ্যের ক্ষেত্রে দেখুন, কর তো পশ্চিমবঙ্গ থেকে কিছু কম যায় না। আমরা প্রতিটি বাংলার মানুষ, প্রতিটি বাঙালি যে পরিমাণ কর দিই, তার বিনিময়ে যদি আমরা স্রেফ 3টে শহরের উল্লেখ শুনেই আমাদেরকে খুশি থাকতে বলা হয় বিজেপির তরফ থেকে, তাহলে কার্যত তারা যে আসলে তাদের দিল্লির প্রভুদের কথার ওপরে কোনো কিছু বলার ক্ষমতাই রাখেন না, সেটা আরও একবার প্রমাণিত হয়। এটা গেল বাংলার বঞ্চনার প্রসঙ্গ। দ্বিতীয় কথায় আসি, গোটা বাজেট আদতে যে আমেরিকামুখী, তার কারণ কি কোথাও না কোথাও এপস্টিন ফাইলসে কারো একটা নাম উল্লেখ হয়ে যাওয়া। যে ব্যক্তি ইসরায়েলে গিয়ে নাচ গান করে এসছেন বলে কিছু উল্লেখ হচ্ছে, সেই সব নাচ গানের কোনো ছবি, ভিডিও ইত্যাদি প্রমাণ কি কারো কাছে রয়েছে? যে কারণে ভারতবর্ষের স্বার্থ, ভারতের মানুষের স্বার্থ বারংবার জলাঞ্জলি দিতেও এরা পিছপা হচ্ছে না। এর আগে আমরা পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুরের প্রশ্নে আমরা দেখেছি কিভাবে আত্মসমর্পণ করেছেন। তারপরে আমরা দেখলাম যে বাণিজ্য চুক্তি নিয়ে দিনের পর দিন, এক সেকেন্ড, আমি বুঝতে পেরেছি। আরে ভাই, এপস্টাইন ফাইলসে তো তোমার নাম নেই, এপস্টাইন ফাইলসে তো তোমার নাম নেই, তুমি কেন ভয় পাচ্ছ? এপস্টাইন ফাইলসে তো তোমার নাম নেই। আমি তো এপস্টাইন ফাইলসে তোমার দলের কোনো নেতার নাম আছে কথাটাই বলিনি। এটা হলো পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। আরে ভাই, এপস্টাইন ফাইলসে কার নাম আছে? তুমি কেন খেপে যাচ্ছ? আমি কি কারো নাম বলেছি? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি কি কোনো নেতার কথা বলেছি? আমি কি বলেছি প্রধানমন্ত্রীর নাম আছে? আমি কি একবারও বলেছি প্রধানমন্ত্রীর নাম আছে? তোমার গায়ে কেন লাগলো? ভাই, এপস্টাইন ফাইলসে কার নাম আছে? তোমার কেন গায়ে লাগলো? আমরা বাজেট নিয়ে কথা বলছি, অনির্বাণ প্লিজ। আমরা বাজেট নিয়ে কথা বলছি, আমরা বাজেট নিয়ে কথা বলবো। একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি আলোচনায়। देश में 21 राज्यों में सरकार बना चुकी है, मगर मैं आपको बताता हूं, मुझे 21 राज्यों से कोई संतोष नहीं है। पूरा देश भर का कार्यकर्ता और हमारे नेता नरेंद्र मोदी संतोष के साथ तभी मुस्कुराएंगे जब 22वां राज्य मेरा बंगाल हो जाएगा। यही श्रद्धांजलि होना चाहिए महान श्यामा प्रसाद मुखर्जी जी को। দেশের 21 রাজ্যে ক্ষমতায় বিজেপি, তারপরেও বিজেপির পাখির চোখ 22তম রাজ্য, পাখির চোখ পশ্চিমবঙ্গ। এই কারণেই ভোটের অনেক আগে থেকেই বিজেপি শীর্ষ নেতৃত্ব রাজ্যে একের পর এক সভা করছেন। শনিবার অমিত শাহ বলেন, বাংলার ভোটে 50% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। 2024 में 39% वोट मिला है और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर
शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए विपक्ष के नेता। ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है। অমিত শাহ স্বপ্ন দেখছেন ভোটারদের নিয়ে আলোচনা করছি যে কতটা জনমুখী হলো বা কতটাই বা ভোটমুখী, কারণ বাংলায় নির্বাচন রয়েছে সামনে, বিধানসভা নির্বাচন, এবং এরই পাশাপাশি আরও 3 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। অবশ্যই গোটা বঙ্গবাসীরও নজর ছিল বাজেটের দিকে যে কতটা এই ভোটমুখী এই বাজেট হয় এবং ভোটমুখীর জায়গা থেকে শুরু করে কতটা উন্নয়নের দিকটা চিন্তা করে কি কি প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিকে অবশ্যই নজর ছিল গোটা বঙ্গবাসীর। আমরা আলোচনা করছি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু শেয়ার বাজারে অনেকটাই ধস নেমেছে বলা যেতে পারে। শেয়ার বাজার কার্যত সেখানে হতাশ যথেষ্ট বলা যেতে পারে। দেবাশিস, শেয়ার বাজারটা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়ালো তাহলে? না, আমার মনে হয় এই ধসটা বোধহয় একটা সাময়িক ব্যাপার এবং এটা আবার সব ঠিক হয়ে যাবে, এটা তো হওয়ারই ছিল। আমার যেটা অন্য একটা প্রশ্ন বলার ছিল, যেটা আমি একটুখানি আপনাদের সবাইকে মনে করাবো, স্মৃতি আমাদের তো এতটা খারাপ নয়, যে আপনাদের সবার মনে আছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সিঙ্গুর, সেটা কিন্তু মানে কোনো কারণে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, এবং সেটা কোথায় গেছিল? সেটা গেছিল গুজরাটে, মাথায় রাখবেন। এবং উইদিন আ ভেরি ফিউ ডেজ ওটা চলে গেছিল। মানে এটা, এই যে আমাদের ভয়টা কোথায়, যে বাংলা বিরোধী বিজেপি, এটা বারবার বলা হয় কেন, যে দেখুন ওই সময় কিন্তু মমতা ব্যানার্জিকে যা যা বুস্ট করার দরকার, যা যা সাপোর্ট করার দরকার বিজেপি করেছিল, এবং খুব সন্তর্পণে, তখন মোদীজি প্রধানমন্ত্রী ছিলেন না, খুব সন্তর্পণে পুরো টাটা প্রজেক্ট চলে গেছিল গুজরাটে। মানে এই যে জায়গাটা আছে, এই যে বিজেপি দেখায় একটা জিনিস আর হয় একটা জিনিস, এটা বড় ভয়াবহ জিনিস। মানে আমরা আজও ভুলিনি পশ্চিমবঙ্গ কি হারিয়েছে। এক তো মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে বিজেপি, আর দুই হচ্ছে আমাদের থেকে সিঙ্গুর টেনে নিয়ে চলে গেছে গুজরাটে। গুজরাট আজকে চলে গেছে। হ্যাঁ, কংগ্রেসও ছিল। 55,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। 55,000, আমার এখানে বক্তব্য আছে। 55,000 কলকারখানা একটা বলতে নেবে কিন্তু নিজেরা করে গেছে, নিজেরা করে গেছে, নিজের ছেলে মেয়েদের সেন্টিমেন্ট করিয়েছে, আর এখানে বাংলা উঠিয়ে দিয়েছে। তো তারা বাংলা নিয়ে কথা বলে। 2014 সাল থেকে 2025 সাল অবধি 67,000 কলকারখানা ভারতবর্ষে বন্ধ হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের তথ্য, আমার নয়। 55,000 বেশি 55,000 কলকারখানা। যেই ক্যাপিটাল ছিল, যেই জিডিপি ভারতবর্ষের এই অঙ্গরাজ্য তখনকার সময় ছিল, আপনারা আসার পর কোথায় চলে এসেছে আমরা সবাই জানি। জিডিপি বললে আবার লোক সংখ্যা দিয়ে ভাগ করতে যাবো না কেন? যাই হোক, তাহলে গন্ডগোল হয়ে যাবে, তাহলে পার ক্যাপিটা ইনকাম আবার নেমে যাবে। আমি সেটা যাচ্ছি না। একবারে এসে পড়েছিলেন রাজনাথ সিং এর ধর্মমঞ্চে এসে বসেছিলেন না? ও দুজন সিপিএম। আমরা তো সাধারণ মানুষ, আমি পশ্চিমবঙ্গের বেশ প্রীতম, একটু বলতে দিতে হবে প্লিজ। তারপর যেভাবে গোটা বাংলাকে সাজিয়েছিলাম, বামফ্রন্ট যেভাবে সাজিয়েছিল, সেটাকে ধ্বংস করে দেওয়া। আমলাশোলের মতো সাজিয়েছিলেন আপনি। আমলাশোল এমন সাজিয়েছিলেন যে ওখানে লোকে না খেয়ে মরেছিল। এত সুন্দর সাজিয়েছিলেন আমরা দেখেছিলাম। মরিচাপেজি করে সাজিয়েছিলেন, কি করে বাঙালিদের গণহত্যা করেছিলেন আমরা দেখেছিলাম। এই কসবাতে কি করে হিন্দু সন্ন্যাসীদের মেরে দিয়েছিলেন আমরা দেখেছিলাম। ওই ধানতলা বানতলাতে কি করে রেপ ভিকটিম করেছিলেন আমরা দেখেছিলাম। এইভাবে সাজিয়েছিলেন আরে আপনারা তো একসাথে হাত ধরে মিটিং করেছিলেন। বাংলার শিল্প ধ্বংসের অন্যতম কারিগর বিজেপি, এটা অস্বীকার করতে পারবে না। সামনে রেখে ভিপি সিং আর জ্যোতিবাবু তো একসাথে মিটিং করেছিলেন। আপনি আবার কি বলছেন? চেঁচামেচি করছেন। 90% কাজ হয়ে গিয়েছিল। 90% আপনি আবার দেবাশিস বাবুকে কি বলছেন? কাজ হয়েছিল। তাড়ালো কারা? যেটা আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করুন। যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করুন। 90% কাজ হয়ে গিয়েছিল। ন্যানো ফ্যাক্টরির 90% কাজ হয়েছিল। বিজেপি তৃণমূল দুজনে মিলে তাড়ায়নি। ফাইল ছবি দেখাবো, পিসিআর কে বলবো ফাইল ছবিটা দেখানো। কেন দিয়েছেন মমতা ব্যানার্জিকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে? এই ন্যাশনাল হাইওয়ে বন্ধ করেছিলেন কেন? কেন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে এতদিন ধরে ওখানে আপনার এই নাটক করতে দিয়েছিলেন? কিসের জন্য? কিসের জন্য? তার কারণে আপনাদের দম্ভ ছিল, দম্ভ ছিল। প্রধানমন্ত্রী কেন দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে?
2014-তে কি বলেছিল প্রধানমন্ত্রী? কোথায় বছরে 2 কোটি বেকারের কাজ? বলো তো, বছরে 2 কোটি কাজ দেবেন বলেননি? আমার কাছে ভিডিও আছে, অনেক বেশি হয়ে গেছে কাজ। 2 কোটি থেকে অনেক বেশি লোক চাকরি পেয়েছে, ভিডিওটা অনেক বেশি আমার লোক কাজ কাছে আছে, পেয়েছে, অনেক বেশি। বক্তব্যের ভিডিওটা আমার কাছে আছে। বছরে 2 কোটি কাজ দেবো বলে এখন ভাওতা দেওয়া হচ্ছে, বলে টুরিস্ট প্লেসে গাইডের কাজ করবে যাও, কথা বললে কারোর কথাই টুরিস্ট স্পষ্ট স্পটে হবে না। গাইডের কাজ করবে যাও, বাস গাইডের কাজ করতে বলা হচ্ছে। গাইডের অভাব আছে নাকি? আরে গাইডের জন্য বিজেপি লাগে না, গাইডের জন্য একটা সিলেবাস পড়লেই হয়, সিলেবাস আছে, সেখানে গাইড তৈরি হয়ে যায়। গাইডের জন্য বিজেপি লাগে না, নির্মলা সীতারামনকে লাগে না। হুমায়ুন কবির লাগে আপনাদের, হুমায়ুন কবির লাগে। বেশ, আমরা প্রসঙ্গ থেকে সেটা আমরা বেরিয়ে বুঝে যাচ্ছি। নেব। হুমায়ুন বাবু তো আপনার এই হুমায়ুন কবিরকে তোমরা টিকিট দিয়েছো রে হুমায়ুন ভাই, কবির লাগে। তখন তাহলে অন্যায় হয়নি না? আপনারা মিটিং করছেন কেন? তোমরা 19 সালে বেশ, লোকসভা আমরা চালিয়েছো কেন? প্রসঙ্গ হুমায়ুন থেকে কবির বেরিয়ে যাচ্ছি, প্লিজ। বিজেপি বিষ্ণুদা, কাকে লাগে না? বিষ্ণুদা, চোর, ডাকাত, সন্ত্রাসবাদী সবাইকে বিজেপির লাগে। বেশ, আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে রাজনৈতিক আকচাকচি করব না, প্লিজ। হ্যাঁ, সেটাই তো বাজেট নিয়ে আমরা চাইছিলাম। কথা বলছি। কৃষ্ণদা, একটা বিষয় যে আমরা বাজেট মানে যেটা বুঝি, মানে কোথাও গিয়ে আমরা সাধারণ মানুষ যেটুকুনি বুঝি, সেটা হচ্ছে একটা থাকে আয়কর, মানে যেখান থেকে আয়কর দিয়ে সরকারের রোজগার খুব একটা বেশি হয় না, সেখানে জিএসটি একটা অবশ্যই একটা ফ্যাক্টর। তো সেই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই, ওইখানে কি হলো বিষয়টা, মানে দেখুন, বাজেট হচ্ছে ফিসকাল পলিসির একটা পার্ট। হ্যাঁ, ফিসকাল পলিসির মধ্যে অনেকগুলো যা জিনিস আছে, ইনকাম ট্যাক্স তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। ট্যাক্সেশন, নট অনলি ইনকাম ট্যাক্স, ট্যাক্সেশন মধ্যে সে জিএসটি হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে, একটা ইম্পর্টেন্ট মানে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফিসকাল পলিসি। তো সেই ফিসকাল পলিসির মধ্যে আপনার ইনকাম ট্যাক্সের তো খুব দরকার ছিল, যেটা সরলীকরণ করা, সেটা তো এবারে বাজেটে করে দেওয়া হয়েছে। বাট বাজেটে বলে দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স 2025 1 এপ্রিল থেকে কার্যকর হবে। এবং এই যেটা এই একটি কাজ যে গভর্নমেন্ট করেছেন, ধন্যবাদ প্রাপ্য। কারণ কি, আমাদের দেশে ইনকাম ট্যাক্স ছিল অত্যন্ত দুরূহ এবং জটিল। সেই ইনকাম ট্যাক্সটাকে অত্যন্ত সরলীকরণ করেছেন, যেটা করেছেন সেকশনের সংখ্যা কমিয়ে এনেছেন, অনেক কিছু চেঞ্জ করেছেন। সেই চেঞ্জগুলো করার জন্য ইনকাম ট্যাক্স একটা আজকে অনেকটাই সহজ হয়েছে আমাদের কাছে, যেটুকু মনে হচ্ছে দেখে। রুলস আর অন্য জিনিসগুলো পরে আসবে, কিন্তু একটা আমরা যেটুকু পড়ে দেখেছি অনেকটাই সরলীকরণ করতে পেরেছেন। তো সেখানে তাতে গভর্নমেন্টের সুবিধা বই অসুবিধা হবে না। সব কিছু তো আর খারাপ বলা যাবে না, যেটা ভালো সেটা বলা। জিএসটি নিয়ে তো কোনো আলোচনা সেভাবে হয়নি আজকে। জিএসটি তো পরে হয়তো শুধুমাত্র কাস্টমস আর সেন্ট্রাল এক্সাইজ নিয়ে উনি বলেছেন, জিএসটি নিয়ে কিছু বলেছেন বলে শুনিনি। বেশ, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি, আমরা সরাসরি নজর রাখবো। বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এই বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি ভাঁট বকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছিল। ইতিমধ্যেই আপনারা জানেন যে যেখানে আয়কর কাঠামো অপরিবর্তিতই রাখা হয়েছে এবারের বাজেটে, এবং সেখানে অনেকটাই সরলীকরণ করা হয়েছে, সেদিক থেকে অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, দেবাশিসা, আপনি একটা কিছু বলতে চাইছিলেন সে সময় দাঁড়িয়ে, যে এবারের বাজেটে যেখানে আয়কর সরলীকরণ করা হয়েছে আরও, এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই যেদিকে আমাদের নজর ছিল যে কোন কোন বিষয়ের ওপর কোন খাতে কেন্দ্রীয় বাজেটে এবারে গুরুত্ব পাবে, অবশ্যই সেখানে বিনিয়োগে বেশি গুরুত্ব পাবে, নাকি একটা জনমুখী প্রকল্প সেখানে বেশি গুরুত্ব দেবে কেন্দ্রীয় সরকার, এবং কর্মসংস্থানের কি দিশা আদৌ বেরোবে এবারের বাজেটে? দেখুন, বাস্তবটা হচ্ছে যে এই যে আয়কর সরলীকরণ, এই সরলীকরণে তো আমার হাতের টাকা যেটা দেওয়ার ছিল, আমাকে তো সেই টাকাটা দিতে হবে। আমি জমা দেওয়ার ক্ষেত্রে আমার সেই সরলীকরণটা এলো। এর থেকে বেশি কিছু আমার লাভ কি হবে কৃষ্ণবাবু, মানে আমার জানা নেই। 1, 2 হচ্ছে সরলীকরণ বলতে আমি যেটুকু বুঝি। 1, 2 হচ্ছে যে আমার যেটা খুব দেখার ছিল, সেটা হচ্ছে আজকে মোদিজি বলছেন মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া তো একটা বিশাল বড় ব্যাপার, সেটা হলে সত্যিই তো ভারতবর্ষ অনেক দূর পৌঁছবে। সেই মেক ইন ইন্ডিয়ার জন্য কি কি জিনিস করা হলো সেইটা কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, এবং সেই জন্যই আমার এটা হতাশার জায়গা যে আমি বারবার জিজ্ঞেস করার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করছিলাম যে এমএসএমইদের জন্য কি করা হলো। মানে যে টাকাটার কথা বলা হচ্ছে সেটা হয়তো
টাকা, কিন্তু সেই টাকাটা দিয়ে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট খুব বড় হবে না। আপনি খেয়াল করবেন এসইজেড এর কথা বলা হয়েছে, সেইটা কিন্তু খুব একটা অনেক কিছু নয়। এসইজেড এর জায়গাটা ওইটুকু, আর কতজন সেখানে সুযোগ পাবে, মানে সেই জায়গাটা আমার মনে হয় আরেকটু ইলাবোরেট করা দরকার ছিল। আমি এখন হয়তো একটু আগে বক্তব্য রেখে ফেলছি, খুব ভালো করে এখনো দেখিনি। আমার কেন জানি মনে হয়েছিল আজকের বাজেটে মেক ইন ইন্ডিয়া এটা খুব বড় প্রজেক্ট। একদিকে বিজেপির সামনে একটা খুব বড় সমস্যা যে এমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টটা যে জায়গায় পৌঁছেছে, মেক ইন ইন্ডিয়াকে কিন্তু সেই জায়গাটা দিলে আনএমপ্লয়মেন্টের সমস্যাটা অনেকটা মেটার একটা জায়গা ছিল। তার ফলে আমার একটা, আমি গঠনগত সমালোচনা যদি করি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তাহলে আমার কোথাও যেন মনে হচ্ছিল যে এই জায়গাটাতে অনেক অনেক জোর দেওয়া উচিত ছিল। মানে ফ্লাওয়ারি কিছু শব্দ নয়, আসলে আমরা কি পেলাম সেটা দেখতে হবে। সেইখানে কিন্তু আমি শুধু ফ্লাওয়ারি কিছু শব্দ পাচ্ছি, আমি আসল জায়গাটা বুঝতে পারিনি এখন। ইনকাম ট্যাক্স যারা দেয় তাদের ক্ষেত্রে, সবাই তো দেয় না, অনেকেই খুব কম লোক, তাদের ক্ষেত্রে ব্যাপারটা সরলীকরণ হয়েছে। আমার বক্তব্যটা সেটা। সরলীকরণ মানে কি? মানে আমার সরলীকরণ আমার জমা দেওয়ার ক্ষেত্রে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে, অনেক কিছু সুবিধা হবে। আর কি সুবিধা হবে? ক্যালকুলেশন সবসময় নিজেরা করে না, অনেক সময় নিজেরাও, সাধারণ চাকুরিজীবী যারা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ হয়ে গেছে। মানে সহজ হয়ে হবে কি? আমার তো রেট কমছে না, আমাকে তো রেট তো অপরিবর্তিত আছে, টাকা বাঁচবে, সহজীকরণ সহজভাবে। আমার তো টাকা বাঁচছে না। আপনি খেয়াল করে দেখুন, গতবারে নিউ রিজিম যখন দিল আপনাকে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিল, আর কত, আর কি হতে পারে? আপনি আর কি আশা করেন? তাহলে কেন সব ট্যাক্স পেয়াররা, আমি ট্যাক্স কালেকশন হলো না কেন? ওল্ড রিজিম এখনো চালাচ্ছে, ট্যাক্স কালেকশন হয়নি কিন্তু আমার। সে তো 1 লক্ষ কোটি টাকা ছেড়ে দিয়েছে এই নতুন স্কিমটা করতে গিয়ে, সেটা তো অলরেডি বাজেটটাকে বলেওছেন, ছাড়তে গিয়ে গভর্নমেন্টের ক্ষতি হয়েছে। অত ছেড়েছে, নইলে ওই 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে নিউ রিজিম করতে গিয়ে গভর্নমেন্টকে তো কিছু ছাড়তে হয়েছে। ফিগারটা বোধহয় 1 লক্ষ কোটি টাকার বেশি, সে তো তাই তো লিখেছে। মানে এটা তো আপনার মানে বক্তব্য। হ্যাঁ বলো প্রীতম। যাই হোক, আজকে বিকশিত ভারত হচ্ছে দেখি প্রায় 25 কোটি আজকে যারা পভার্টি লাইনের নিচে ছিল তারা আজকে আপগ্রেড হয়েছে। তো এছাড়াও আমি বলতে চাই, আজকে যে দেখুন, এই আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার, আজকে ভারতবর্ষ ডিসাইড করেছে যে আপনার বাজেটে আছে যে বিগ ক্যাটস সামিট, ইন্ডিয়া টু হোস্ট গ্লোবাল বিগ ক্যাট সামিট। যেটা সবচেয়ে বেশি বেনিফিট হবে সেটা রয়্যাল বেঙ্গল টাইগার, যাদের আজকে ঐতিহ্যের মধ্যে আছে সুন্দরবন বা আমাদের পশ্চিমবঙ্গ, সেটা অনেকটা বেনিফিট হবে। এবং বলছে যে আপনার বুদ্ধা সার্কিট, সে বুদ্ধা সার্কিট হবে এবং পাহাড়ে ঘোরার জন্য একটা সার্কিট করা হচ্ছে এবং ট্যুরিজমের দিকেও খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। তো সুতরাং এই বুদ্ধা সার্কিটের তার ওয়ান অফ দ্য সার্কিটের যে মেন পয়েন্ট, সেটা কিন্তু পশ্চিমবঙ্গই হবে। তার কারণে যেদিকে সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সব জায়গা থ্রু গেটওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের জন্য প্রচুর কিছু আছে, মানে ট্যুরিজম থেকে শুরু করে, ডেভেলপমেন্ট থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কমিউনিকেশন থেকে শুরু করে সব কিছু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার নজর রাখো। have become cement hub, the coal hub, the leather hub, the steel hub, even the Amazon Flipkart, like this, all are doing business side of this Dankuni, Kollani and other place. So it is already started. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They're taking away our money and saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our food funds. Will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructural facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is being vanished. Only talking too much and less work. What they do, only they use some jugglery of words which cannot affect. You have to give the advantage to the people, which common people can enjoy the facilities. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই,
যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies. কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামটি ডামটি বাজেট বলে এই বাজেটকে দিশাহীন বাজেট বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলছেন কৃষক মহিলাদের জন্য কোনো ঘোষণা নেই, চাষিদের জন্য কোনো ঘোষণা নেই, সামাজিক সুরক্ষায় কিছু নেই, দেশের অর্থনীতি পুরো বেলাইন, এমন ভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রীতম, আজকে প্রথম কথা হচ্ছে যে সেই দেশের অর্থনীতি বেলাইন দেখি আমরা চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পৌঁছে গেছি। আমাদের জিডিপি গ্রোথ সারা পৃথিবীর থেকে সবচেয়ে অন্যতম বেশি গ্রোথে আমরা এগোচ্ছি। তো যাই হোক, উনিও যদি আজকে অর্থনীতি সম্বন্ধে জ্ঞান দেন তারা আর কি করা যাবে। সেই জন্য ওনার অর্থনীতি আজকে যখন কোনো মিনিস্টারই নেই, একজন মহিলাকে দিয়ে করান, সেটাও তোমার ঠিকঠাক করে বলতে পারেন না। যাই হোক, ফার্মারদের জন্য অনেক কিছু বলছিলেন, তো আমি বলি তোমার দর্শকদের জন্য যে আজকে মানে rejuvenating low yielding orchard, expanding high density cultivation of walnuts, almonds, pine nuts. আমরা জানি যে আমাদের এই দীঘা অঞ্চলে প্রচুর কাজু ওখানে বাস হয়। এমনি আমাদের যে কৃষি চাষ হচ্ছে সেগুলো তো আছেই, তার সাথেও যেগুলো নিয়ে আজকে ভাবেনি সেগুলো নিয়ে আজকে নরেন্দ্র মোদী ভেবেছেন এবং সেটা নিয়ে ভাবার জন্যই আজকে এইসব নিয়েও আজকে কথা বলেছেন এবং সব নিয়েও বাজেটে দিয়েছেন। এবং দেখুন আজকে এই কৃষিদের জন্য আমি একটা করে বলি আপনাকে, এই ধরুন কোকোনাট প্রমোশন স্কিম, হ্যাঁ, সেখানে ইন্ডিয়ান ক্যাশু এবং কোকো প্রোগ্রাম, এই ইন্ডিয়ান ক্যাশু অ্যান্ড কোকো যেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারে তার জন্য ওই বাজেটে উনি স্কিম নিয়ে এসেছেন। আপনি একটু আগে বললাম যে ফিশারিজদের জন্য আমি যেটা বললাম, অলরেডি স্কিম আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যারা মৎস্যজীবী তার স্কিমের বেনিফিট পান না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার চিঠি লেখার পরেও তারা সেই পোর্টালে নথিভুক্ত হচ্ছেন না, সেই স্কিমের কোনো বেনিফিট পাচ্ছেন না। আমার কথা না, প্রধানমন্ত্রী সিঙ্গুলেশন নিজে বলে গেছিলেন। এবং ধরুন আজকে স্যান্ডালউড থেকে শুরু করে যে আমাদের কালচারের মধ্যে স্যান্ডালউড আছে সেটাকে বিস্তার করার জন্য সেটাও এই স্কিমে নিয়ে এসছে। এবং আপনার এআই টুল দিয়ে আপনার ইন্টিগ্রেটেড এগ্রি স্ট্যাক পোর্টাল ফর আইসিআর প্যাকেজ এগ্রিকালচার প্র্যাকটিসেস উইথ এআই স্কিম। তার কারণ হচ্ছে আমরা জানি এই ধরুন কখন বৃষ্টি হবে, কোন বীজ কোন মাটির জন্য ঠিক হবে, এই পুরো স্কিমটা যদি একটা মোবাইলের মধ্যে একটা প্রত্যেক কৃষকের কাছে থাকে তারা সবাই বেনিফিট হবে। তো সুতরাং ইনফরমেশন টেকনোলজিকে 100% ইনক্লুড করছে। তার কারণে আমরা যে বলি বিকশিত ভারত, প্রত্যেকটা ভারতবর্ষে এই যে দাদা বলছিল না, প্রত্যেকটা লোকের সাথে লোককে নিয়ে প্রত্যেকটা যে লোককে সাথে ইনক্লুড করে আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, সেটাই সবার সাথে নিয়ে সবার বিকাশ করার জন্য। প্রীতমকে বিজেপির হয়ে বলতে হবে, ঠিক আছে, কিন্তু এই যে টুলসগুলোর কথা বলা হচ্ছে, এই টুলসগুলো অলরেডি অ্যাভেলেবেল, এগুলো বহুদিন ধরে চলছে। উনি মানে প্রীতম না জানলে আমি ওনাকে প্রচুর জায়গা দিয়ে দেবো। চাষিদের হাতে এখন মোবাইল আছে এবং তারা সেখান থেকে ওয়েদার ফোরকাস্টিং থেকে শুরু করে কোন বীজ কখন দিতে হবে সব জানে। এটা ওয়ার্ল্ড ওয়াইড এই সব সার্ভিস অ্যাভেলেবেল। আমি বলতে চাইছি যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি, যে এই বাজেট থেকে সাধারণ মানুষ কি পেল। আমরা কিন্তু সেখানে না প্রীতম কিছু বললেন না, মানে ফিশারিজটা সাধারণ মানুষের নয়, এগ্রিকালচার সাধারণ মানুষের নয়, কাশুনাটা সাধারণ মানুষের নয়। কি বলতে চাইছেন? আমি বলছি যে পেল কি মানে তো এগুলো তো সব গল্প কথা। পাওয়ার পরেই তো আপনারা করতে দেন না, আপনারা ইন্ডিজোটা আছেন সেই জন্য আপনারা এখানে করতে দেন না। সিঙ্গুরে টাটাকে দাঁড়িয়েছেন, সেখানে টাটাকে আমরা দাঁড়াইনি, বসে ওখানে ধর্ণা দিয়েছেন, করতে দেননি। নতুন করে কথা বলছেন, এখান থেকে ইংলিশ তুলে দিয়েছেন, অথচ নিজেদের ছেলে মেয়েদেরকে ইংলিশ স্কুলে পড়ান। তো এই হচ্ছে আপনাদের দ্বিচারিতা, আপনাদের থেকে শুনবো না। 50,000 কারখানা বন্ধ করছে। দেখুন আমরা জানি না বামপন্থীরা যদি মানে সিপিএম ইংরেজি তুলে দিয়েছিল, আপনি সিপিএম তে প্রমাণ করলেন। আমি বলছি সিপিএম দুটো সিপিএম কে ডেকেছেন। আমি সিপিএম এটা আমি জানি না, সিপিএম আমাকে কোনো দেয়নি এখনো ছাড়পত্র যে সিপিএম হওয়ার জন্য। এই তো বললেন আপনি সিপিএম। আমি বলছি যে সিপিএম এর সময় যে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল
মমতা ব্যানার্জি হর্টিকালচারের উপরে মমতা ব্যানার্জি তো তার আগে পড়াশোনা করেছেন। জানি যে হাওড়া ঘাটে চলে যায়, সেখানে সবাই তো আপনার যেই চাষটা করে, যেই চাষিরাও প্রচুর উপকৃত হবে। তো চাষি থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, আমাকে তো বলতে দিচ্ছেন না, একটু বলতে দেন। আমি সবাইকে বলছি যে উনি আবার এখন চলে গেলেন হর্টিকালচারের প্রশ্নে। মানে এইটাই সমস্যা। বিজেপি যেমন বারবার বলেন এই দাবিগুলোতেই আমার সমস্যা আছে, যে ধরুন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তারা স্বাধীনতার সময় অন্য কিছু কথা বলছিল, এখন এসে হঠাৎ করে পতাকা তুলে বলছে আমরা নাকি ভারত মানে সব থেকে বড় ভারতবাসী। মানে এইটাই সমস্যা। আরে বাবা, এটা তো আজ থেকে নয়, আজ থেকে নয়। এই যে হাওড়ায় ফুলের ব্যবসাটা বহুদিন ধরে চলছে, নতুন করে কিছু করছেন না। আমি সবটাই তো নতুন করে কেন হবে? আমরা তো তাদের জন্য স্কিম দিচ্ছি, আরো যেন ডেভেলপমেন্ট করা যায়। যেভাবে আপনারা 55,000 কারখানাকে বন্ধ করে দিয়েছেন, দুর্গাপুরের মতো জায়গাকে আজকে ধ্বংস করে দিয়েছেন, শুধু আপনার এই সিটু ফিটু এদেরকে নিয়েছে আজকে যেভাবে জঙ্গি ভাবে আজকে এখানকার ইন্ডাস্ট্রি বন্ধ করেছেন, শুধু পলিটিক্স করে। শুধু আগেই ছিল, এখানে ছিল দেখেই তো আমরা বন্ধ করতে পেরেছি। সবার আগে তোমার কম্পিউটার আসতে দেননি, সবাই জানে হলো শেষ হলো। আমি বলছি শ্রমিক সংগঠন তো জরুরি। আজকে যেভাবে গিগ শ্রমিকদের নিয়ে আপনারা কাজ করাচ্ছিলেন, আজকে তো পার্লামেন্টের আপনারা বাধ্য হয়েছেন তার জন্য আইন আনতে। এটা তো আজকে তো বামপন্থীরা এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে করেছে, পার্লামেন্টে বলেছে, তার ফলে গিগ শ্রমিকদের জন্য কিছু আইন আনতে হয়েছে আপনাদের। এগুলো তো দরকার। আজকে কেন শ্রমিক সংগঠনের দরকার এই নিয়ে আমি আলোচনা যাচ্ছি না। আমি বলতে চাইছি যে জঙ্গি শ্রমিক সংগঠন যারা 55,000 কলকারখানা বন্ধ করে দিয়েছে তাদের দরকার নেই। না ঠিক একই আপনাদের একটা বামপন্থীদের নিয়ে চিরবিরানি থাকবে, তার খুব স্বাভাবিক কারণ। সেটা হচ্ছে আমরা ভারতের টুকরা হঙ্গা বলে তাদের, সে তো তার প্রমাণ দিতে পারেন, তার প্রমাণ দিতে পারেন। আমাকে বলতেই হবে, আমি তো বলতে পারবো না। আমি বলতে চাইছি যে এই যে চিরবিরানি থাকবে তার কারণ হচ্ছে, চিরবিরানি থাকবে তার কারণটা হচ্ছে, দেখুন আমরা এই যে 34 বছর ধরে বামপন্থীরা খুব খারাপ, আমি বলছি, আমি বামপন্থী বলি না, আমি বামপন্থীরা খুব খারাপ, শেষ করতে দিন। আরে শেষ করতে দিন না, শেষ করতে দিন না, প্লিজ শেষ করতে দিন। আমি বলছি তারা হয়তো মরিচ ঝাঁপিতে মানুষ মেরেছিল, সব মেনে নিলাম, কিন্তু তাদের সময় এইরকম বারবারন্ত হয়নি। অ্যাটলিস্ট এই কথাগুলো কেউ বলেনি তুমি হিন্দু তুমি মুসলিম, যা ছিল সব শোয়ানো ছিল, আজকে সেটা মাথায় চলে গেছে, অস্থির হয়ে গেছে। আপনি আজকের এই যে আলোচনায় আমি শুধু একটা জিনিসই লক্ষ্য করলাম, যে কোনো না কোনো ভাবে, কি জানি না এটা কেন হয়, এটা বারবারই এটা আমরা দেখি, প্রীতম বাবুকে আপনারা এত বেশি বলার জায়গা দিচ্ছেন, এবং প্রীতম বাবু যেন এক্ষুনি একটু প্রীতম বাবু কথা বললেন, এসব কথা এখানে চলবে না, বলা যাবে না। কেন? এটা প্রীতম বাবুর বাপের দেশ নাকি? প্রীতম বাবুর বাপের দেশ? দেবাশিস বাবু যদি মনে হয় দেবাশিস বাবু তার নিজের কথা বলবেন, আমি আমার নিজের কথা বলবো, প্রীতম বাবুর কথা বলবেন। প্রীতম বাবু বলছেন এখানে সব চলবে না। আপনি চুপ করুন। আমরা শব্দ চয়নটা ঠিক করে করব। সুদীপ বাবু, প্রীতম প্লিজ, আমরা আলোচনা করছি, আমরা এখানে কেউ ঝগড়া করছি না, বিতর্ক করছি না, প্লিজ সুদীপ বাবু, আপনাকে মনে করাবো। প্রীতম প্লিজ, প্রীতমের অডিও মিউট করতে বলছি আমি, প্লিজ প্রীতমের অডিও মিউট করো। তাপসদা আপনার বক্তব্য নেব। সুদীপ বাবু আপনাকে মনে করাবো যে এখানে কিন্তু শব্দ চয়ন ঠিক করে করতে হবে, কারণ আমরা সংবাদ মাধ্যম, সেখানে আপনি শব্দ চয়ন ঠিক করে করতে হবে। তাপস বাবু প্রতিক্রিয়া নেব, প্রতিক্রিয়া নেব। তাপস বাবুর প্রতিক্রিয়া নেব, প্লিজ তাপস বাবু। হ্যাঁ, আমি যেটা বলি যে আজকে বিজেপিকে বড্ড অসহায় লাগছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলাম, পেকাল মাছের মতো বেরিয়ে গেলেন, কোনো কথা বললেন না। আর এখানে যিনি বিজেপির প্রতিনিধি তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, কাউকে কোনো কথা বলতে দিচ্ছে না। বাজেট মানে তিনটে বিষয় দেখতে হবে, জিনিসপত্রের দাম কমলো কিনা, মহঙ্গাই কম হুয়া কি নেই হুয়া, এটা হচ্ছে মানুষ প্রথম দেখে। সাধারণ মানুষের উপরে
জিনিসপত্রের দাম কমানোর জন্য কোনো দিশা বাজেটে নেই, এটা পরিষ্কার। দ্বিতীয় বিষয়, নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, স্থায়ী কর্মসংস্থানের কোনো জায়গা আজকের বাজেটে দেখানো হয়নি। তো সেই জায়গাটায় আলোচনা করতে হবে। তারপরে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বার অবস্থা, এখানে শিক্ষার কথা বলা হচ্ছে। 35,000-এর বেশি গোটা দেশে স্কুল বন্ধ হয়ে গেছে। বেসরকারি স্কুলকে অক্সিজেন যোগানোর জন্য আর স্বনির্ভরতার জায়গায় সেখানে ট্রাম্পের উপরে নির্ভর করতে হচ্ছে। ট্রাম্পকে এত ভয় কিসের জন্য? ট্রাম্প আমাদের দেশে যুদ্ধ লাগলে তিনি সিজ ফায়ার করবেন, তিনি আমাদের সবটা নিয়ন্ত্রণ করবেন। এটা একটা বাজেট হচ্ছে নাকি? এখানে গ্রামীণ মানুষের জন্য অনির্বাণের কাছে বক্তব্য নিয়ে আমি কৃষাণুদাকে দিয়ে শেষ করব। অনির্বাণ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভোট পাবে না বলে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, দেখুন সাধারণভাবে যে বাজেট ফেব্রুয়ারি মাসে ঘোষণা হয়, যদি আগামী কয়েক মাসের মধ্যে কোনো রাজ্যে ভোট থাকে, আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা থাকে বাজেটটাকে সেই রাজ্যের ভোটে যদি কোনো অ্যাডভান্টেজে কাজে লাগানো যায় সেই হিসেবে ব্যবহার করতে বা ঘোষণা করতে। বাংলার ক্ষেত্রে যেটা শ্রমিকবাবু বলেছেন, কার্যত 3টে শহরের নাম উল্লেখ বাদ দিয়ে কার্যত গোটা বাজেটে বাংলার জন্য কিছুই নেই। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের জন্য কিছু নেই, এটা যেমন সঠিক। এবং বাংলার নির্বাচন নিয়ে যে বিজেপি আদৌ কোনো রকম কোনো আশাই রাখছে না, বিশেষ করে এআই এর কথা উঠছিল। এআই টুল ব্যবহার করে কর্মসংস্থান জেনারেট করা নয়, এআই টুল ব্যবহার করে এসআইআরে যেভাবে কোটি কোটি মানুষকে কোনো কারণ ছাড়া যুক্তি ছাড়া ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে, এই ধরনের কাজে এআই টুল ব্যবহার করা হবে এসআইআর ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া বাংলার জন্য বরাদ্দের কথা প্রীতম যতবার বলার চেষ্টা করছেন, তিনি একটা জায়গা বেসিক জায়গা গুলিয়ে ফেলছেন যে একটি রাজ্যের বাজেটের মধ্যে যদি একটি রাজ্যের উন্নতিকল্পে কিছু ঘোষণা করতে হয়, সেখানে সাবস্ট্যান্সিয়াল কিছু থাকতে হয়। গোটা ভারতের জন্য যা প্রতিটি ডিস্ট্রিক্টে হস্টেল, সেটা বাংলাতেও হবে, সেটা তো স্বাভাবিক। সুদীপদার বক্তব্য নেব আমি। সুদীপদার অডিও প্লিজ। প্রীতম তোমাকে অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে, প্লিজ সুদীপদা। ভারতবর্ষের বাজেট প্লিজ সুদীপদা, আমরা প্রত্যেকে ভারতবর্ষের মধ্যেই বলি, প্লিজ প্রীতম। সুদীপদা, খুঁজিতে খুঁজিতে খুদ কুক্কুট পাইল একটি রতন। এই সম্পূর্ণ না পাওয়ার বাজেটে শ্রমিক বাবু এবং প্রীতম বাবু সব আবর্জনা খুদে খুদে খালি রতন খোঁজার চেষ্টা করছেন। আর এই বাজেটে বিজেপি কার্যত হতাশ, কারণ বিজেপি বুঝতে পারছেন যে বিজেপিরও সামনের ভোট প্রচারে এই বাজেট নিয়ে বলার কিছু নেই। 2886 কোটি টাকা আমাদের মেট্রোর জন্য নতুন করে বরাদ্দ হয়েছে। 2886 কোটি টাকা। একটু ভালো করে শেষ করব। আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তে নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।